আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো শ্বসন ও শ্বাসক্রিয়া অধ্যায়টা শুরু করছিলাম। ফার্স্ট পার্টের মধ্যে আমি আসলে যে আমাদের যে শ্বসন তন্ত্র, দেন লাংস, অ্যালভিওলাস, আমাদের শ্বসনের যে মেকানিজম ছিল, এগুলো হচ্ছে কভার করছি। আর সেকেন্ড পার্টের মধ্যে আমরা করবো হচ্ছে শ্বসনের যে ভেন্টিলেশন আছে, আর হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন যে ক্যারি হয়, মানে যে ট্রান্সপোর্ট প্রসেসটা, এই পার্টটা হচ্ছে আমরা ক্যারি করবো। ঠিক আছে? তো আজকে হচ্ছে শুরু করবো আমরা হচ্ছে শ্বসন প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম নিয়ন্ত্রণ দিয়ে, মানে কন্ট্রোল অফ ভেন্টিলেশন মেকানিজম। প্রশ্বাস আর নিঃশ্বাসকে একত্রে বলা হচ্ছে ভেন্টিলেশন বলা হয়। তো এই কার্যক্রম হচ্ছে দুইভাবে নিয়ন্ত্রণ করে, একটা হচ্ছে স্নায়বিক নিয়ন্ত্রণ আর হচ্ছে রাসায়নিক নিয়ন্ত্রণ। তো বোঝা যাচ্ছে স্নায়বিক মানে হচ্ছে আমাদের বডি দিয়ে, যে মানে আমাদের যে ব্রেন দিয়ে যেটা কন্ট্রোল হবে, মূলত টোটালটাই আসলে ব্রেন দিয়ে কন্ট্রোল হয়, বাট ব্রেন যেটাতে শুধুমাত্র অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে সেটা হচ্ছে স্নায়বিক নিয়ন্ত্রণ। আর কেমিক্যাল নিয়ন্ত্রণ মানে হচ্ছে আমরা যে অক্সিজেনটা নিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতেছি, কার্বন ডাইঅক্সাইড ফার্দার কি বাইকার্বনেট হাইড্রোজেন আয়ন দেয়। তো এই যে তিনটা জিনিস, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন আয়ন আর হচ্ছে অক্সিজেন, এটার ঘনত্ব, এটার কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে যে ধরনের রেগুলেশনটা হবে সেটা হচ্ছে আমাদের কেমিক্যাল রেগুলেশন। ঠিক আছে? আচ্ছা, ফার্স্টে হচ্ছে স্নায়বিক রিয়াকশন, মানে স্নায়বিক দিয়ে শুরু করছে, বাট আমরা আসলে আগে কেমিক্যালটা জানবো, কারণ কেমিক্যালটা জানলে স্নায়বিকের মেকানিজমটা জানা আমাদের ইজি হয়ে যাবে। আচ্ছা, রাসায়নিক নিয়ন্ত্রণে আগে আসি, যে হচ্ছে রক্তে কি বলছে, রক্তে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বৃদ্ধি মানে কি, কখন কখন আসলে তোমার কেমিক্যাল কন্ট্রোল যেটা সেটা স্টিমুলেট হবে, কখন কখন, যখন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, আমি ওভারঅল বলি যে হচ্ছে এখানে যা লেখা আছে ওভারঅল বলি, যে কার্বন ডাইঅক্সাইডের যে কনসেন্ট্রেশন আছে, এই কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন যখন হচ্ছে বৃদ্ধি পাবে। ঠিক আছে? কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন যখন বৃদ্ধি পাবে, এটা বলছে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বৃদ্ধি পাবে, দেন অক্সিজেনের অভাব হবে। অক্সিজেনের অভাব হবে, আর একটা কি হয় যে হাইড্রোজেন আয়নের আধিক্য হবে, মানে কি হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন বৃদ্ধি পাবে। তো এটা তো আসলে কোরিলেট করে পড়ার মতোই। দেখো যে কার্বন ডাইঅক্সাইড কি হয়, যে কার্বন ডাইঅক্সাইড পানির সাথে রিয়াকশন করে কি উৎপন্ন করে, কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিড হচ্ছে ডিসোসিয়েট হয় কি হয়, হাইড্রোজেন আয়ন আর বাইকার্বনেট আয়নে, তাই তো? তো দেখো যদি কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পায়, আলটিমেটলি কিন্তু তোমার কার্বন মানে হাইড্রোজেন আয়নটা বৃদ্ধি পাবে। এই জন্য কার্বন ডাইঅক্সাইড যখন বৃদ্ধি পাবে তখন আলটিমেটলি হাইড্রোজেন আয়নের আধিক্যটাও হবে, আর অক্সিজেনের অভাব হবে। ঠিক আছে? কারণ কি, যখন হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইডের বৃদ্ধি হবে তখন কিন্তু আলটিমেটলি তোমার অক্সিজেনের ল্যাকিংস হবে, হাইড্রোজেনের বৃদ্ধি হলে কিন্তু আলটিমেটলি অক্সিজেনের ল্যাকিংস হবে। ঠিক আছে? এইগুলোর ক্ষেত্রে হচ্ছে আসলে তোমার কেমিক্যাল কন্ট্রোলটা স্টার্ট হয়। তো এগুলো হচ্ছে ইত্যাদির কারণে ক্যারোটিড ও অ্যাওর্টিক রক্তনালীর কেমোরিসেপ্টর কোষগুলো, ঠিক আছে, তাহলে কেমিক্যাল কন্ট্রোল হয় হচ্ছে কেমোরিসেপ্টর দিয়ে। তো কেমোরিসেপ্টর জিনিসটা কি, যেটা হচ্ছে আমাদের দুই ধরনের রিসেপ্টরের কথা এখানে আমরা পড়বো। আমরা মেনলি রক্ততে পড়ছি কি ব্যারো রিসেপ্টর, তাই না? আর এখানে আমরা পড়বো হচ্ছে কেমো রিসেপ্টর। ব্যারো রিসেপ্টরে কিন্তু শ্বসনের ক্ষেত্রে কাজ করে, সেম ওই ব্যারো রিসেপ্টরের মতো মেকানিজমের মতো কাজ করে, বাট এখানে আমরা কেমো রিসেপ্টরের কথাই মেনলি পড়বো। যে কেমো রিসেপ্টর কি জিনিসটা হচ্ছে, যে ব্যারো রিসেপ্টর কি ছিল, সেটা হচ্ছে প্রেশারের বৃদ্ধিতে সেখানে হচ্ছে তোমার সেটা স্টিমুলেট হয়। তো কেমো রিসেপ্টর মানে কি, কেমিক্যাল কথা বলছে। তারপরে যখন হচ্ছে এই জিনিসগুলো হবে, মানে এই কন্ডিশনগুলো মিট করবে, মানে কি কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বৃদ্ধি পাবে, হাইড্রোজেন আয়নের ঘনত্ব বৃদ্ধি পাবে, আর অক্সিজেনের অভাব হবে, তখন হচ্ছে এই কেমোরিসেপ্টর মানে কেমিক্যালি এগুলো হচ্ছে স্টিমুলেটেড হবে। এই জন্য এগুলো কেমোরিসেপ্টর বলা হয়। এগুলো কেমিক্যাল, এই কেমিক্যাল দ্বারা এগুলো হচ্ছে এই কেমোরিসেপ্টরগুলো স্টিমুলেট হবে, দেখে এগুলোকে বলা হয় কেমোরিসেপ্টর। কোষগুলো উদ্দীপ্ত হয়ে স্নায়ু উদ্দীপনার মাধ্যমে শ্বাসকেন্দ্রগুলোকে উদ্দীপ্ত করে থাকে। ঠিক আছে? তার মানে এগুলোর কারণে কিন্তু এই যে তোমার বললাম না, স্নায়বিক কেন্দ্র বোঝার কিন্তু এগুলো বোঝার দরকার আছে। তার মানে কি যখন হচ্ছে এগুলো হবে তখন কি তোমার স্নায়বিক কন্ট্রোলটাকে এটা হচ্ছে স্টিমুলেট করবে। অপরদিকে এইসব উদ্দীপনা রক্ত থেকে শ্বাসকেন্দ্র সরাসরি গ্রহণ করে শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ করে থাকে। ঠিক আছে? তার মানে কি এই যে তোমার এই উদ্দীপনাগুলো আছে, এগুলো কি তোমার এমনি এমনি কোথাও মানে ব্রেনে চলে যাবে না? মেইনলি কি, যেমন কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, অক্সিজেন সবকিছু কি থাকে, ব্লাডে থাকে না? ব্লাডে থাকে। তাহলে এই যে ব্লাড, এই ব্লাডের মাধ্যমে মূলত আমাদের কেমিক্যাল রেগুলেশনটা হবে। আচ্ছা, আমি ওভারঅল বলে দিই। দেখো জিনিসটা হচ্ছে কি, যে এখানে বলছে, দেখো দুইটা বডির কথা বলছে, একটা হচ্ছে ক্যারোটিড বডি আর একটা হচ্ছে অ্যাওর্টিক বডি। আচ্ছা, আর আমাদের হচ্ছে আর্চা পাওয়াটা পড়ছি না আমরা, যে আর্চা পাওয়াটা, এই যে তোমার করে এটা অ্যাওর্টা, আর যে বাক বেঁকে গেল এটা হচ্ছে আর্চা পাওয়াটা, কিন্তু বাইফ্রিকেট হয়, তাই না? এই যেখান থেকে বিভিন্ন পার্ট হয়। আর্চা পাওয়াটা এরকম কিছু কেমোরিসেপ্টর থাকে। ঠিক আছে? এগুলোকে বলা হচ্ছে অ্যাওর্টিক বডি, এগুলো অ্যাওর্টিক বডি বলা হয়। আর আমাদের যে ক্যারোটিড, এই যে তোমার আর্চা পাওয়াটা যে হচ্ছে উপরের দিকে চলে গেল, এখানে হচ্ছে ক্যারোটিড আর্টারি থাকে, এই যে আমাদের দুই পাশে। ঠিক আছে? ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। এক্সটার্নালটা হচ্ছে আমার ফেসে সাপ্লাই দেয়, ইন্টারনাল ক্যারোটিড হচ্ছে ব্রেনে সাপ্লাই দেয়। তো এই যে ক্যারোটিড আর্টারি যেখানে বাইফ্রিকেট হলো, ঠিক আছে, মনে করো যে ক্যারোটিড আর্টারি এটা হচ্ছে এক পার্টে হিসেবে বাইফ্রিকেট হয়। এই যে এটার যে জাংশন, এই জাংশনে কয়েকটা কেমোরিসেপ্টর থাকে, সেগুলোকে বলে ক্যারোটিড বডি। ঠিক আছে? তাহলে যখন মনে করা যে হচ্ছে ব্লাড, মনে করার চেষ্টা করো, মনে করো যে এই যে অ্যাওর্টিক বডিতে যে ব্লাডটা যাবে, এটা কিন্তু সেম তোমার হচ্ছে এই ব্রেনে, ঠিক আছে, ক্যারোটিড বডিতেও যাবে। তাহলে যখন হচ্ছে তোমার এই ব্লাডটা
ক্যারোটিড বডি দিয়ে গেল, ক্যারোটিড বডিতে ব্লাড যাওয়ার পরে যদি এই ব্লাডে তোমার মনে করো যে এই ব্লাডে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ঘনত্বটা বেশি, ঠিক আছে, এই কেমোরিসেপ্টরগুলো কখন স্টিমুলেট হয়? বললাম যে এই তিনটা হচ্ছে কন্ডিশনে। তাহলে যখন হচ্ছে এই তিনটা কন্ডিশন সমৃদ্ধ একটা ব্লাড তোমার হচ্ছে এই ক্যারোটিড রিসিপ্টর, ক্যারোটিড বডি বা অ্যাওটিক বডি মানে কি আর্চ অফ অ্যাওটা বা অ্যাওটা দিয়ে আর হচ্ছে এই ক্যারোটিড আর্টারি দিয়ে যখন পাস করবে তখন এগুলো স্টিমুলেটেড হয়ে যাবে, ঠিক আছে। মানে যখন এই কন্ডিশন মেটগুলো মানে কার্বন ডাইঅক্সাইড মনে করো যে বডিতে শ্বাসের অভাব, ঠিক আছে, শ্বাস প্রশ্বাস কম হচ্ছে বা অক্সিজেনের স্কারসিটি, তখন এই দুটো জিনিস বৃদ্ধি পেয়ে যাবে, তাই না? তার মানে অক্সিজেনের ল্যাকিংস, কার্বন ডাইঅক্সাইড ঘনত্ব বৃদ্ধি আর হাইড্রোজেন আয়নের ঘনত্ব বৃদ্ধি হলে তখন হচ্ছে এগুলো স্টিমুলেট হয়ে যাবে। স্টিমুলেট হলে কি হবে? একটা সিগন্যাল ক্যারি করবে, সিগন্যাল ক্যারি করে এখান থেকে যে স্টিমুলেশনটা এটা হচ্ছে ভ্যাগাস নার্ভের মাধ্যমে যাবে। মানে অ্যাওটিক বডি যে স্টিমুলেশন এটা হচ্ছে ভ্যাগাস নার্ভের মাধ্যমে যাবে, আর যে ক্যারোটিড বডি যে স্টিমুলেশন এটা হচ্ছে গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভের মাধ্যমে যাবে। ঠিক আছে, গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভের মাধ্যমে গিয়ে কোথায় যাবে? আমাদের হচ্ছে এই যে একটু পরে যেটা বলবো আমাদের স্নায়বিক কন্ট্রোল তখন শুরু হয়ে যাবে, ঠিক আছে। মানে এর পরে আমাদের স্নায়বিক কন্ট্রোলটা মেইনলি শুরু হবে। তো যেহেতু মানে কি এক কথায় যে কি শ্বসন কম মানে কি যখন কার্বন ডাইঅক্সাইড ঘনত্ব বৃদ্ধি পাওয়া, তারপরে হাইড্রোজেনের ঘনত্ব বৃদ্ধি পাওয়া, অক্সিজেনের ঘনত্ব কম হওয়া মানে কি তখন হচ্ছে আমাদের শ্বসনের অভাব, অক্সিজেনের অভাব, তখন কিছু মানে শ্বসন তখন বৃদ্ধি হবে, মানে বেশি বেশি আমরা শ্বাস গ্রহণ করে এগুলোকে কন্ট্রোলে আনবো। যখন দেখবো যে হচ্ছে আবার তোমার কার্বন ডাইঅক্সাইড ঘনত্ব নর্মাল লেভেলে চলে আসছে, হাইড্রোজেনের ঘনত্ব নর্মাল লেভেলে চলে আসছে, তারপরে অক্সিজেনের ঘনত্ব নর্মাল লেভেলে চলে আসছে, তখন এগুলো স্টিমুলেট হবে না, তখন হচ্ছে আমার শ্বাসক্রিয়া নর্মাল লেভেলে চলবে, ঠিক আছে। এখন যেমন আছে আমি মনে করি এখন যেমন এই যে কন্ডিশন আছে সেখানে হচ্ছে আমার শ্বাস প্রশ্বাস নর্মাল, বাট যদি কোনো কারণে যদি এখানে অক্সিজেনের মানে রুমে অক্সিজেনের মানে ঘাটতি হয় তখন হচ্ছে আমার এগুলো স্টিমুলেট হয়ে যায়, শ্বাস প্রশ্বাস তখন অনেক বেশি বেশি নিব, ঠিক আছে, অনেক বেশি বেশি শ্বাস গ্রহণ করবো তখন, এটা হচ্ছে কথা। আচ্ছা, এবার আসি হচ্ছে আমাদের স্নায়বিক কন্ট্রোলে। তো স্নায়বিক মেইনলি হচ্ছে আমাদের স্নায়বিক নিয়ন্ত্রণ হয় এটা হচ্ছে আমাদের ব্রেনে হবে স্বাভাবিক। তো ব্রেনের কোন পার্টে হবে? পন্স আর মেডুলা, ঠিক আছে। পন্সে দুই ধরনের সেন্টার থাকবে আর মেডুলাতে দুই ধরনের সেন্টার থাকবে। তাহলে চলো আমরা শুরু করি যে হচ্ছে এখানে কি বলছে যে শ্বাসকেন্দ্র মেইনলি কি হবে? শ্বাসকেন্দ্র দিয়ে আমাদের স্নায়বিক কন্ট্রোলটা নিয়ন্ত্রণ হবে। তাহলে শ্বাসকেন্দ্র টোটাল হচ্ছে চারটা, দুইটা থাকবে পন্সে, দুইটা থাকবে মেডুলাতে। এখন দেখো পন্সে কোনটা কোনটা থাকবে, যে পন্সের পার্শ্বদেশে মানে কি পার্শ্বে এবং সাইডের দিকে থাকবে হচ্ছে অবস্থিত একজোড়া স্নায়ুকেন্দ্র, মিডল অবলঙ্গটাতে থাকবে হচ্ছে একজোড়া স্নায়ুকেন্দ্র। আচ্ছা, এদেরকে শ্বাসকেন্দ্র বলা হয়, টোটাল চারটাকে হচ্ছে শ্বাসকেন্দ্র বলা হয়। তাহলে এখন দেখো বলছে পন্সের পাশে অবস্থিত স্নায়ুকেন্দ্র দুইকে বলা, একটা হচ্ছে নিউমোট্যাক্সিক আর হচ্ছে অ্যানিস্টিক। তার মানে এই ফিগারটা দেখলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। আসলে দেখো এটা হচ্ছে পন্স, এটা হচ্ছে পন্স আর এটা হচ্ছে তোমার মিডুলা, ঠিক আছে। আচ্ছা, পন্সে দেখো যেটা হচ্ছে ওপরের দিকে ছেড়ে থাকে সেটা হচ্ছে বলে নিউমোট্যাক্সিক, হয়তো বোঝা যাচ্ছে না, আমি একটু লিখে দিচ্ছি নিউমোট্যাক্সিক, ঠিক আছে। আর হচ্ছে নিচেটা হচ্ছে অ্যানিস্টিক, পিটা এখানে সাইলেন্ট, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে বলছে কি, এরপরে হচ্ছে মিডুলাতে হচ্ছে দুই ধরনের শ্বাসকেন্দ্র থাকবে, সেটা কি একটা হচ্ছে নিঃশ্বাস কেন্দ্র, এটা প্রশ্বাস কেন্দ্র। এটা হচ্ছে তোমার মানে এই স্যারের বই, আজমল স্যারের বই কথাটা বলছে, বাট আসলে এটা হচ্ছে তোমার মানে অ্যাকুরেট না, ঠিক আছে। মেডিকেলের ভাষায় এটা বলে না। মেডিকেলের ভাষায় হচ্ছে পন্সে যে মিডুলাতে যে দুইটা গ্রুপ থাকে এটা হচ্ছে আসলে নিউরন, ঠিক আছে। এগুলো সবগুলো কি একটা নিউরন, শ্বাসকেন্দ্র কি কয়েকটা নিউরনের সমষ্টি। এখানে মনে করো কয়েকটা নিউরন আছে, এখানে কয়েকটা নিউরন আছে, আবার এখানে কয়েকটা নিউরন, এখানে কয়েকটা নিউরন, আসলে নিউরনের সমষ্টি। এই নিউরনের সমষ্টি হচ্ছে তোমার শ্বাস প্রশ্বাসটা নিয়ন্ত্রণ করে। তো এইখানে যেটা থাকবে যে হচ্ছে তোমার পন্সে যেটা হচ্ছে পিছের দিকে সেটা হচ্ছে ডরসাল রেসপিরেটরি গ্রুপ, ঠিক আছে। আচ্ছা, দেখো যেটা হচ্ছে অবস্থিত স্নায়ুকেন্দ্র, প্রশ্বাস কেন্দ্র, নিঃশ্বাস কেন্দ্র। তো যেটা হচ্ছে মেইনলি ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ, ঠিক আছে। দেখো এটা হচ্ছে তোমার মেইনলি যেটা হচ্ছে ডরসাল রেসপিরেটরি গ্রুপ, এটা হচ্ছে মেইনলি তোমার হচ্ছে হ্যাঁ, ভেন্ট্রাল গ্রুপ যেটা সেটা হচ্ছে তোমার মেইনলি হচ্ছে শ্বাস প্রশ্বাসটাকে নিয়ন্ত্রণ করবে, ঠিক আছে। মেইনলি হচ্ছে ইন্সপিরেশনটা ঘটাবে, আর ডরসাল রেসপিরেটরি গ্রুপ সেটা হচ্ছে এক্সপিরেশন ঘটাবে। তাহলে এটাকে বলা হয়েছে তোমার প্রশ্বাস কেন্দ্র, তাহলে ভেন্ট্রালটা হচ্ছে প্রশ্বাস কেন্দ্র, ঠিক আছে। এখানে আজমল স্যারের বইয়ের ভাষা মতে হচ্ছে প্রশ্বাস কেন্দ্রটা হচ্ছে ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ, আর নিঃশ্বাস কেন্দ্রটা হচ্ছে তোমার ডরসাল রেসপিরেটরি গ্রুপ। আচ্ছা, তাহলে এখন এগুলো আসলে এই ধরনের নাম কেন দিছে, এগুলো আসলে এখানে কন্ট্রোলের জিনিসটা কি? দেখো যে হচ্ছে তোমার বইয়েতে আসলে এটা অনেকে হচ্ছে অনেক কনফিউজ হয়ে যায় যে এই পার্টটা যেটা লেখা আছে এখানে অনেকে আসলে অনেক কিছু অনেকে বুঝতে পারে না, এই মানে ঢালা কিছু কথা লেখা আছে, এটা আসলে বুঝতে পারে অনেকে, এখানে স্টুডেন্ট অনেক এখানে প্যানিক খেয়ে যায়। তো জিনিসটা হচ্ছে যে এই যে এই ফিগারটা আসলে বোঝার জন্য
3-4টা কথা বলে আসলে তুমি টোটাল জিনিসটা বুঝতে পারবা। এখানে আসলে এত ভালোভাবে বোঝার মতো কিছু বলে নাই। দেখো এখানে কিন্তু ওই যে আমি বলছিলাম যে অ্যাওটিক বডিজের কথা, ক্যারোটিক বডিজের কথা, এই ফিগারের মধ্যে কিন্তু এখানে চলে আসছে। তার মানে কি তোমার কেমিক্যাল রেগুলেশন কিন্তু স্নাইপিক রেগুলেশন সাথে রিলেটেড, ঠিক আছে। আচ্ছা, এবার আমি আসি যে হচ্ছে আসলে এই জিনিসটা টোটাল প্রসেসটা আসলে কিভাবে কন্ট্রোল হয়। এই ফিগার থেকে আসলে তুমি বুঝতে পারবা না, ঠিক আছে। এই ফিগারে আসলে বোঝার মতো কিছু নাই, এই ফিগারটাতে তুমি হচ্ছে সবকিছু বুঝতে পারবা। আচ্ছা, কয়েকটা পয়েন্ট বলবো, সেটা হচ্ছে আমরা একটু মনে রাখবো। কি বলছি হচ্ছে ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ, সেটা হচ্ছে মেইনলি ইন্সপিরেশন ঘটাবে, ঠিক আছে। আচ্ছা, ডরসাল রেসপিরেটরি গ্রুপ হচ্ছে দুই ক্ষেত্রেই কাজ করতে পারে, ইন্সপিরেশন এক্সপিরেশন দুই ক্ষেত্রেই কাজ করতে পারে, বাট ওইটা হচ্ছে মেইনলি কি ঘটাবে, সেটা হচ্ছে মেইনলি এক্সপিরেশন ঘটাবে, ঠিক আছে। আচ্ছা, মেডিকেলের ভাষায় আমাদের হায়ার স্টাডিজে কিন্তু অ্যানেস্টিক সেন্টার নামে কোনো সেন্টার নাই, ঠিক আছে। আমরা যেটা পড়ি, আমরা কিন্তু অ্যানেস্টিক সেন্টার নামে কোনো সেন্টার পড়ি না, বাট এখানে কিন্তু এই লেভেলে বলছে যে অ্যানেস্টিক সেন্টারের কথা আছে, উল্লেখ আছে, ঠিক আছে। আর এখানে হচ্ছে তোমার মেইনলি নিউমোট্যাক্সিক সেন্টার। তাহলে নিউমোট্যাক্সিক সেন্টার হচ্ছে এই মানে আমরা পড়িয়েছি নিউমোট্যাক্সিক, ভেন্ট্রাল আর ডরসাল, বাট যেহেতু তোমার বই 4টাই আছে, 4টাই পড়া লাগবে, ঠিক আছে। আচ্ছা, এবার এক কথায় প্রত্যেকটা সেন্টারের হচ্ছে একটা মানে ওভারঅল ডিসক্রিপশন দিব। নিউমোট্যাক্সিকটা কি, সেটা হচ্ছে তোমার সবকিছু বাধা দিবে, ঠিক আছে। ইন্সপিরেশনটাকে বাধা দিবে, ও হচ্ছে মেইনলি রেট আর রিদমটাকে কন্ট্রোল করবে। ইন্সপিরেশন যে রেট আর রিদম, এটাকে কন্ট্রোল করবে। আর হচ্ছে ডেপথ অফ দ্য ইন্সপিরেশন, সেটা হচ্ছে নিয়ন্ত্রণ করবে হচ্ছে অ্যানেস্টিক সেন্টার, ঠিক আছে। কত বড় শ্বাস নেবে, এটা হচ্ছে নিয়ন্ত্রণ করবে অ্যানেস্টিক সেন্টার। মানে অ্যানেস্টিক সেন্টার কি করবে, ডেপথ অফ দ্য রেসপিরেশন, শ্বাসের গভীরতা, এই কয়েকটা মনে রাখবো আমরা। শ্বাসের গভীরতা, শ্বাসের গভীরতা হচ্ছে অ্যানেস্টিক সেন্টার, ঠিক আছে। এই একটা পয়েন্ট আমরা একটু, এটা হচ্ছে এই বইয়ে নাই, এটা আলিম স্যারের বই আছে, সুন্দরভাবে লেখা আছে। আচ্ছা, এরপর হচ্ছে নিউমোট্যাক্সিক সেন্টারটা, এটা হচ্ছে শ্বাসের হার ও রিদম, বা রিদম, বা হচ্ছে আমরা যদি বলি ছন্দ বলতে পারি, নিচে লিখলাম রিদম, ঠিক আছে। শ্বাসের হার ও রিদম, এটা হচ্ছে তোমার নিউমোট্যাক্সিক সেন্টারে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন জিনিসটা শুরু হবে কোথা থেকে, মেইনলি শুরু হবে হচ্ছে অ্যানেস্টিক সেন্টার থেকে, ঠিক আছে। অ্যানেস্টিক সেন্টারটা কি করে, সেটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে মূলত প্রশ্বাস, আমাদের হচ্ছে প্রশ্বাস ঘটায়, প্রশ্বাস ঘটায় হচ্ছে অ্যানেস্টিক সেন্টার। আর নিউমোট্যাক্সিক সেন্টারটা হচ্ছে, এটা হচ্ছে বাধা দেয়, প্রশ্বাসকে বাধা দেয়, নিঃশ্বাস ঘটায়, ওকে উপর প্রশ্বাসকে বাধা দিবে। প্রশ্বাসকে বাধা দেয় কিন্তু এক্সপিরেশনের কাজ, বাট ওর জিনিসটা হচ্ছে ও প্রশ্বাসকে বাধা দিবে। নট লাইক যদি কেউ বলে যে হচ্ছে এটা নিঃশ্বাস শুরু করবে, এটা ভুল কথা, মানে ওর নিঃশ্বাস ঘটাবে, এটা ভুল কথা, ঠিক আছে। ওকে করবে হচ্ছে প্রশ্বাসকে বাধা দিবে, নট মানে অ্যাক্টিভলি, ইনডিরেক্টলি ও আসলে কিন্তু প্রশ্বাস নিঃশ্বাস ঘটাচ্ছে, বাট ও কিন্তু আসলে নিঃশ্বাসে পার্টিসিপেট করতেছে না, ওকে করছে প্রশ্বাসটাকে বাধা দিচ্ছে, বুঝতে পারছো? এটা হচ্ছে মেইন কথা, কারণ কি প্রশ্বাসকে বাধা দিবে। আচ্ছা, প্রশ্বাসকে বাধা দিবে, শেষ। তাহলে এখন জিনিসটা শুরু হবে কোথা থেকে, আমি একটু অন্য একটা কালিতে দেখাই। জিনিসটা হচ্ছে শুরু হবে তোমার অ্যানেস্টিক সেন্টারে, ঠিক আছে। অ্যানেস্টিক সেন্টারে কি হবে, অ্যানেস্টিক সেন্টারে হচ্ছে সিগন্যাল আসবে। মনে করো যে হচ্ছে এই যে এই ফিগারে মনে করো যে হচ্ছে ক্যারোটিক বডিজ আর হচ্ছে অ্যাওটিক বডিজ, অ্যাওটিক আছে ক্যারোটিক আছে। এখানে হচ্ছে মূলত ক্যারোটিক বডিজ, আর অ্যাওটিক বডিজ থেকে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ঘনত্ব, মানে রক্ত, এখানে কার্বন ডাইঅক্সাইড ঘনত্ব রক্ত হচ্ছে বেশি, বা হাইড্রোজেন বেশি বা অক্সিজেন কম। তো এগুলো দ্বারা কি হবে, কেমোরেসেপ্টরগুলো স্টিমুলেট হবে। তো স্টিমুলেট হয়ে এখান থেকে কি হবে, ভ্যাগাস নার্ভ, এখানে হচ্ছে ভ্যাগাস নার্ভ থাকবে, ঠিক আছে। আচ্ছা, ভ্যাগাস নার্ভের কথা এখানে লেখা আছে, এই যে ভ্যাগাস নার্ভ, যাই হোক এখানে লেখছে ভ্যাগাস নার্ভ, বাট এখানে হচ্ছে ভ্যাগাস নার্ভ আর গ্লোসোফারিঞ্জিয়াল স্নায়ুর মাধ্যমে কি আসবে, স্টিমুলেশনটা আসবে হচ্ছে মেডুলাতে, ঠিক আছে। মেডুলা বলছে, বাট মেইনলি আসবে পন্সে আসবে, ঠিক আছে। মেইনলি আসবে কোথায়, পন্সের অ্যানেস্টিক সেন্টারে, ঠিক আছে। অ্যানেস্টিক সেন্টারটা কি করবে, অ্যানেস্টিক স্টিমুলেট হবে, স্টিমুলেট হয়ে কি করবে, ও হচ্ছে দিবে, ও হচ্ছে স্টিমুলেশনটা দিবে হচ্ছে তোমার ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপে, ঠিক আছে। ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ হচ্ছে স্টিমুলেশনটা দিবে, এখান থেকে স্টিমুলেশন যাবে। স্টিমুলেশন দিয়ে ও কি করবে, ও হচ্ছে তোমার ইন্টারকোস্টাল মাসলকে কন্ট্রাক্ট করবে, দেন হচ্ছে ডায়াফ্রামকে কন্ট্রাক্ট করবে, আলটিমেটলি আবার শ্বসনটা হবে, ঠিক আছে। আচ্ছা, শ্বসন হওয়ার পরে এরপরে কি হবে দেখো, তার মানে কি আমি বললাম না নিউমোট্যাক্সিস থেকে শ্বসন শুরু হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি হবে, এরপরে হচ্ছে তোমার আমাদের লাংস আছে, ঠিক আছে। লাংসটা তো এক্সপ্যান্ড হচ্ছে, আমরা কি এক্সপ্যান্ড হচ্ছে না, স্ট্রেচ করতেছে, তাই তো। তো এই লাংসের হচ্ছে এই যে ওয়ালে, এই লাংসের যে ওয়াল না, এই ওয়ালে হচ্ছে স্ট্রেচ রিসেপ্টর থাকে, কি থাকে, স্ট্রেচ রিসেপ্টর, স্ট্রেচ রিসেপ্টর থাকে। আমার একটু বলে কেমো রিসেপ্টর, এখানে হচ্ছে স্ট্রেচ রিসেপ্টর, মানে কি যে এক্সপ্যান্ড হতে থাকবে, যখন হচ্ছে এটা এক্সপ্যান্ড হবে না। স্ট্রেচ হলে জিনিসটাকে এক্সপ্যান্ড হয়, যখন হচ্ছে আমরা শ্বাস নিব তখন কি এক্সপ্যান্ড হবে না জিনিসটা, তাহলে এক্সপ্যান্ড হলে এখান থেকে একটা সিগন্যাল যাবে, ঠিক আছে। এক্সপ্যান্ড হওয়ার ফলে এই ইন্টারকোস্টাল মাসল থেকে যে ফ্রেনিক স্নায়ু,
ফ্রেনিক স্নায়ু, ডায়াফ্রামে কি ফ্রেনিক স্নায়ু থাকবে, আর হচ্ছে তোমার বহিস্থ ইন্টারকোস্টাল স্নায়ু থাকবে, ঠিক আছে। মানে ইন্টারকোস্টাল নার্ভ থাকে এখানে, আর হচ্ছে এখানে ফ্রেনিক নার্ভ থাকে। ডায়াফ্রামে কি থাকে, ফ্রেনিক নার্ভ, মনে রাখবে যে ডায়াফ্রাম হচ্ছে ফ্রেনিক নার্ভ, আর ইন্টারকোস্টাল মাসল হচ্ছে ইন্টারকোস্টাল নার্ভ। তো এই নার্ভ দিয়ে দেন হচ্ছে ভ্যাগাস নার্ভ দিয়ে স্টিমুলেশনটা কোথায় যাবে তোমার হচ্ছে, যেহেতু স্ট্রেচ রিসেপ্টর, তো স্ট্রেচ এই স্টিমুলেশনটা যাবে হচ্ছে তোমার নিউমোট্যাক্সিকে, ঠিক আছে। স্ট্রেচ এই স্টিমুলেশনটা কোথায় আসবে, নিউমোট্যাক্সিকে। তাহলে নিউমোট্যাক্সিকে কি হবে, সেটা হচ্ছে তখন স্ট্রেচ হয়ে গেল মানে কি, বেশি স্ট্রেচ হলে কি লাংস ফেটে যাবে, তাই তো। তখন লাংসটাকে তো মানে থামানো দরকার, জিনিস ইন্সপিরেশনটা থামানো দরকার। তো এই জন্য এখন কি করবে, হচ্ছে প্রসেসটাকে বাধা দিবে। তো প্রসেসটা কিভাবে বাধা দিবে, তখন একটা সিগন্যাল দিবে হচ্ছে ও হচ্ছে একটা সিগন্যাল দিবে হচ্ছে অ্যানিস্টিকে, ঠিক আছে। অ্যানিস্টিকে সেন্টার একটা সিগন্যাল দিবে। তাহলে অ্যানিস্টিক কি বললাম, যে শ্বাসের গভীরতা নিয়ন্ত্রণ করবে, তাই না। যে শ্বাস নিতেই আছে। তাহলে যখন হচ্ছে শ্বাসটা থেমে যাচ্ছে, তখন মানে গভীরতা মানে কি, যত বড় শ্বাস নিতে পারে। তাহলে অ্যানিস্টিক কিন্তু ও শ্বাসটাকে প্রমোট করতেই থাকবে, মানে কি শ্বাস বড় হইতে থাকবে। যদি স্টিমুলেশন না আসে তাহলে কিন্তু শ্বাস বড় হইতেই থাকবে। এই জন্য বললাম শ্বাসের গভীরতা। আর হার নিয়ন্ত্রণ মানে কি, কত ফাস্ট শ্বাস হবে। চিন্তা করছে হচ্ছে যখন হচ্ছে স্টিমুলেশনটা দিল, যদি এখানে শ্বাসটা মানে বারবার যদি স্টিমুলেশন আসে, আমি কি বারবার হচ্ছে মানে প্রশ্বাসকে বাধা দিবে, নিঃশ্বাস করাবে, আবার প্রশ্বাসকে বাধা দিবে, নিঃশ্বাস করাবে, হচ্ছে শ্বসনের হারটা, রিদমটা নিয়ন্ত্রণ হবে, ঠিক আছে। তাহলে এখন হচ্ছে নিউমোট্যাক্সিক সেন্টার থেকে স্টিমুলেশন যাবে হচ্ছে, একটা স্টিমুলেশন যাবে হচ্ছে তোমার অ্যানেস্টিকে। তো অ্যানেস্টিক কি করে, ইনহিবিটরি সিগন্যাল দিবে। কি করে, এই হচ্ছে ইনহিবিটরি সিগন্যাল দেয়। তার মানে হচ্ছে তোমার নিউমোট্যাক্সিক হচ্ছে ইনহিবিটরি সিগন্যাল প্রদান করে। ইনহিবিটরি সিগন্যাল কোথায় দিবে, সেটা হচ্ছে অ্যানেস্টিকে বা হচ্ছে ডিরেক্ট ভেন্ট্রাল গ্রুপে, ঠিক আছে। ভেন্ট্রাল গ্রুপে দিলে কি হবে, আলটিমেটলি সেখানে হচ্ছে স্টিমুলেশনটা মানে অন ভেন্ট্রাল গ্রুপ ইন্সপিরেশন বন্ধ হয়ে যাবে। আর কি করবে, নিউমোট্যাক্সিক সেন্টার আরেকটা স্টিমুলেশন দিবে হচ্ছে তোমার ডরসাল রেসপিরেটরি গ্রুপে, ঠিক আছে। তাহলে ডরসালে কি হবে, সেটা হচ্ছে ডরসাল থেকে তোমার হচ্ছে স্টিমুলেশনটা শুরু হয়ে ডরসালটা হচ্ছে তখন তোমার এক্সপ্রেশন ঘটাবে, ঠিক আছে। ডরসালটা কি হবে, তখন এক্সপ্রেশন ঘটাবে, ঠিক আছে। শেষ, এটাই হচ্ছে তোমার ওভারঅল প্রসেস। তার মানে কি ছিল, আমি ওভারঅল কথা বললে এত কিছু হয়তো অনেকে বুঝতে পারে না। ওভারঅল হয় আশা করি অনেকে বুঝতে পারছে, ইজিলি আমি আসলে উপস্থাপন করার ট্রাই করছি। তো জিনিসটা হচ্ছে কি, ফার্স্টে অ্যানেস্টিক সেন্টার থেকে স্টিমুলেশন আসবে, ওই কেমোরিসেপ্টর থেকে স্টিমুলেশন দিয়ে অ্যানেস্টিক দিয়ে শ্বাস আসলে শুরু হবে। এবার আমার লাংসে গিয়েছে স্ট্রেস রিসেপ্টর আছে, স্ট্রেস রিসেপ্টরের কারণে লাংস যাতে এক্সপ্যান্ড না হয়, সেজন্য স্ট্রেস রিসেপ্টর স্টিমুলেট হবে। ওই স্টিমুলেশনটা আসবে কোথায়, নিউমোট্যাক্সিকে ইনহিবিটরি সিগন্যাল দিবে, প্রশ্বাসকে বাধা দিবে। আর কি করবে হচ্ছে ডরসালটাকে মানে অ্যানেস্টিকে দিবে বা হচ্ছে ভেন্ট্রাল দিবে, দিয়ে ইন্সপিরেশনটা অফ করে দিবে। আর হচ্ছে ডরসালে একটা স্টিমুলেশন দিবে, যার ফলে হচ্ছে তোমার এক্সপিরেশন স্টার্ট হবে, ঠিক আছে। এক্সপিরেশন স্টার্ট হবে মানে কি, যে ইন্টারকোস্টাল মাসল আর ডায়াফ্রাম হচ্ছে এই যে স্ট্রেচ হয়ে গেছিল না, তাহলে স্ট্রেস থেকে কমে যাবে, ঠিক আছে। এটা রিল্যাক্স করবে, তখন হচ্ছে আলটিমেটলি আবার প্রশ্বাস হবে, ঠিক আছে। এটা হচ্ছে ওভারঅল তোমার কেমিক্যাল আর নার্ভাস রেগুলেশন। আচ্ছা, এর বাইরে এই যেটা হচ্ছে মেইনলি ছিল, এই শ্বসনের হচ্ছে একটা রিফ্লেক্স অ্যাকশন আছে, ঠিক আছে। আমরা বললাম যে একটা স্নায়বিক কাউন্টার, একটা কেমিক্যাল কাউন্টার, আর কিছু হচ্ছে রিফ্লেক্সিভ অ্যাকশন থাকে। তো রিফ্লেক্সকে যেটা হঠাৎ তাৎক্ষণিক হয়, ঠিক আছে। আচ্ছা, ফার্স্টে হচ্ছে হেরিং ব্রায়ার রিফ্লেক্স, বা হেরিং ব্রায়ার রিফ্লেক্সটা হচ্ছে কিভাবে হয়, যে হচ্ছে ভ্যাগাস নার্ভ দিয়ে হয়। তো হেরিং ব্রায়ার রিফ্লেক্সটা কি, যে হচ্ছে এই যে যেটা হচ্ছে তোমার হেরিং ব্রায়ার রিফ্লেক্সটা হচ্ছে মেইনলি যে হঠাৎ করে আমরা হচ্ছে হঠাৎ করে যেটা মেইনলি হয়, ঠিক আছে। হেরিং ব্রায়ারটা হচ্ছে ভ্যাগাস নার্ভের মাধ্যমে, যে আমরা যে এই রিফ্লেক্সটা পড়ি না, এই যে এই রিফ্লেক্স যেটা পড়লাম, এই যে স্ট্রেস রিসেপ্টর, এটা হচ্ছে মেইনলি হেরিং ব্রায়ার রিফ্লেক্স, ঠিক আছে। দেখো ভ্যাগাস নার্ভ দিয়ে মেইনলি এটা হয়, আমরা মনে রাখবো যে জাস্ট মনে রাখলেই হবে এখানে যে কোনটা কোন নার্ভ দিয়ে হয়। হেরিং ব্রায়ার রিফ্লেক্সটা হচ্ছে ভ্যাগাস নার্ভ দিয়ে। দেন হচ্ছে আমাদের হাঁচি, এই যে আমরা তো জানি স্নিজিং, তাই না, হঠাৎ খুব দ্রুত যে হাঁচি দিয়ে উঠি, সেটা হচ্ছে স্নিজিং, সেটা হচ্ছে ভ্যাগাস নার্ভ দিয়ে হয়। আর কাশি, কফি যে মানে যে কাশি যেটা, সেটা হচ্ছে কাশিটা হচ্ছে ভ্যাগাস নার্ভ দিয়ে হয়, কফিং। আর যে গলবিল বা গ্যাগ রিফ্লেক্স, যেটা হচ্ছে আমরা অনেক সময় খাবার আটকে গেলে বা বমি করার আগে এক ধরনের আমরা ফিলিংস ক্রিয়েট করি না, এই যে মানে বমি করার আগে যে ফিলিংসটা থাকে, ঠিক আছে। অনেকে হয়তো বুঝতে পারছে যে বমি করার আগে যে ফিলিংস থাকে গ্যাগ বলা হয়। তো এটা হচ্ছে গ্যাগ প্রতিপত্তি বা ফ্যারেঞ্জিয়াল আর গ্যাগ রিফ্লেক্স, এটা হচ্ছে গ্লোসোফ্যারেঞ্জিয়াল নার্ভ দিয়ে হয়, ঠিক আছে। এই রিফ্লেক্সগুলো পড়লেই জাস্ট হয়ে যাবে। আচ্ছা, কেমিক্যাল রিঅ্যাকশন তো আগে বলে ফেলছি। আচ্ছা, এবার হচ্ছে গ্যাসীয় পরিবহন আছে, ট্রান্সপোর্ট অফ গ্যাসেস। এটা হচ্ছে তোমার মেডিকেলের জন্য অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। মানে এখানে কিন্তু মেডিকেলের কোশ্চেন আসছে, দুই তিনটা হচ্ছে কোশ্চেন আসছে। তাহলে আমরা শুরু করি, যে হচ্ছে ফার্স্টে যেটা হচ্ছে অক্সিজেনের পরিবহন। তো অক্সিজেন হচ্ছে কিভাবে পরিবহন হয়, যে মেইনলি হচ্ছে কিভাবে যায় অক্সিজেনটা, হচ্ছে আমাদের লাংস আসলে অ্যালভিওলাস আসলো, যেখানে হচ্ছে অ্যালভিওলাসে তোমার হচ্ছে, আচ্ছা আমি দেখাই, এটা হচ্ছে মনে করো অ্যালভিওলাস, ঠিক আছে। এটা হচ্ছে অ্যালভিওলাস, আর এটা হচ্ছে তোমার ক্যাপিলারি, ব্লাড ক্যাপিলারি, যেটা অ্যালভিওলাসে কিন্তু অনেক কিন্তু প্রচুর ক্যাপিলারি থাকে। তাহলে মেইনলি যে ব্যাপনটা হয় কি হয়, যে প্রেশার ডিফারেন্সের কারণে ব্যাপনটা হয়, মানে কি বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাবে। তার মানে কি, যে হচ্ছে এখানে কিন্তু বেশি ঘনত্ব থাকবে, এখানে হচ্ছে কম, সরি এখানে হচ্ছে বেশি ঘনত্ব থাকবে, এখানে হচ্ছে কম ঘনত্ব থাকবে, তাই না। তাহলে বেশি থেকে কমের দিকে যাবে। তো যখন হচ্ছে আমার বাতাসে, আমি যখন অক্সিজেন হচ্ছে তোমার বাতাসে মানে পরিবেশ থেকে যখন অক্সিজেন নেই, তখন অক্সিজেনে অ্যালভিওলাস হচ্ছে পার্শিয়াল প্রেশার, অক্সিজেন হচ্ছে পার্শিয়াল প্রেশার হয় 104 মিলিমিটার মার্কারি।
দেখো লেখা আছে 104 মিলিমিটার মার্কারি, ঠিক আছে। মানে অ্যালভিওলাসে হচ্ছে অক্সিজেনের চাপটা কত, 104 মিলিমিটার মার্কারি। আর যেটা হচ্ছে তোমার এর বিপরীতে যে হচ্ছে আমরা ক্যাপিলারি থাকে, সেখানে হচ্ছে অ্যালভিওলাসের প্রেশার থাকে হচ্ছে 40 মিলিমিটার মার্কারি। কারণ কি, ক্যাপিলারিতে প্রেশারের কম থাকার কারণ কি, যে তোমার যে অক্সিজেন যেটা আছে সেটা কি সেলে ইউজ হয়ে গেছে না, এই জন্য হচ্ছে এখানে কম থাকে, 40 মিলিমিটার মার্কারি থাকে। তাহলে এখন কি হবে, এখানে বেশি এখানে কম, তার মানে কি আলটিমেটলি এই এক্সচেঞ্জ হবে, ইন্টারচেঞ্জ হবে। তো এখানে কি হয় তখন হচ্ছে মানে আলটিমেটলি এক্সচেঞ্জ হওয়ার পরে কি হবে, এখানে হচ্ছে তোমার অ্যালভিওলাসের মধ্যে হচ্ছে 40 হবে, আর হচ্ছে তোমার সেলের মধ্যে তখন 104 হবে, ঠিক আছে। এক্সচেঞ্জ হওয়ার ফলে হচ্ছে এইটা হবে। তাহলে এটা হচ্ছে তোমার এই মূলত এই প্রেশার ডিফারেন্স থাকার কারণে মূলত গ্যাসের এক্সচেঞ্জটা হয়। এই দেখো আগত রক্তে হচ্ছে অক্সিজেনের চাপ থাকে 40 মিলিমিটার মার্কারি। তাহলে এটার কারণে মূলত হচ্ছে ব্যাপন প্রক্রিয়ায় অক্সিজেন হচ্ছে চাপ হচ্ছে 100 এখানে বলছে যে 100 মিলিমিটার মার্কারি হবে, ঠিক আছে। 104 বলে নাই, 100 বলছে, তাহলে 100 আর এখানে তখন 44 হবে, ঠিক আছে। বাট আমাদের স্টাডিতে কিন্তু 104ই ধরা, ঠিক আছে। আচ্ছা এখানে 100 বলছে, আমরা 100ই পড়বো। তাহলে কি হবে, তখন ব্লাড ক্যাপিলারিতে 100 মিলিমিটার মার্কারি বল হবে। আচ্ছা এখন এই যে এখন ব্লাডে চলে আসলো, ঠিক আছে, তার মানে এক্সচেঞ্জ তো হয়ে গেল। এখন এই যে ক্যাপিলারিতে গেল, এই ব্লাডে এখন কিভাবে অক্সিজেনটা ট্রান্সপোর্ট হবে, এটা হচ্ছে দুই ভাবে হয়। একটা হচ্ছে ভৌত দ্রবণ রূপে, একটা হচ্ছে রাসায়নিক ভাবে, ঠিক আছে। তাহলে ভৌত দ্রবণ কি, যে হচ্ছে ভৌত দ্রবণ যে হচ্ছে কিভাবে, যে প্রতি 100 মিলিলিটার রক্তে, মানে হচ্ছে 100 মিলিলিটার রক্তের মধ্যে 0.2 থেকে 0.3 ml, মানে 0.2 থেকে 0.3 ml মাত্র এই অ্যামাউন্টের রক্ত, এইটুকু রক্ত হচ্ছে তোমার রক্তরসের যে পানি থাকবে, ঠিক আছে, রক্তরসের পানির সাথে মানে রক্তের সাথে ডিফিউজ হয়ে যাবে, ডিজলভ হয়ে যাবে। অক্সিজেনটা হচ্ছে রক্তরসের যে পানি থাকবে, যে রক্তরসের পানিতে ভৌত দ্রবণ রূপে হচ্ছে পরিবাহিত হবে, ঠিক আছে। আচ্ছা দ্রবীভূত অংশ মূলত হচ্ছে এই যে তোমার হচ্ছে যে মূলত যে 104 মিলিমিটার মার্কারি চাপ কেন হচ্ছে, মূলত এই যে অক্সিজেনটা যে দ্রবীভূত হচ্ছে এই রক্তরসের মধ্যে, এই কারণে হচ্ছে তোমার 104 মিলিমিটার মার্কারি চাপ সৃষ্টি হচ্ছে। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কথা, যে এই দ্রবীভূত অংশই হচ্ছে রক্তে 100 মিলিমিটার মার্কারি চাপ সৃষ্টির জন্য দায়ী, ঠিক আছে। এটা হচ্ছে কথা। আর একটা হচ্ছে কি রাসায়নিক যৌগ রূপে অ্যাজ এ কেমিক্যাল কম্পাউন্ড। কেমিক্যাল কম্পাউন্ড কি, যে হচ্ছে এটা এই যে অক্সিজেন, এটা হচ্ছে হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে অক্সি হিমোগ্লোবিন ফর্ম করে, ঠিক আছে। একটা হিমোগ্লোবিন 4টা অক্সিজেন ক্যারি করতে পারে, ঠিক আছে। আবার তোমার হচ্ছে একটা 1 গ্রাম হিমোগ্লোবিন হচ্ছে 1.3 ml অক্সিজেন ক্যারি করতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার আই গেস পারভিন ম্যামের কোনো একটা বইয়ে দেওয়া আছে, বাট এটা আমাদের হায়ার স্টাডিজের পড়া, 1.3 ml অক্সিজেন, ঠিক আছে। আই গেস 100 গ্রাম বা 1 গ্রাম অক্সিজেন, এরকম 100 গ্রাম বা 1 গ্রাম অক্সিজেন, এরকম আমার সঠিক মনে নেই, বাট হচ্ছে 1.3 ml অক্সিজেন ক্যারি করতে পারে। একটা 100 গ্রাম হিমোগ্লোবিন হওয়ার কথা, ঠিক আছে। 100 গ্রাম হিমোগ্লোবিন 1.3 ml অক্সিজেন ক্যারি করতে পারে, ঠিক আছে। আচ্ছা এটা আসলে তোমাদের দরকার নেই, বা তুমি হচ্ছে বিভিন্ন এক্সট্রা বই দেখতে পারো, একটা 1 গ্রাম হইতে পারে। আচ্ছা অক্সিজেনের রক্তে প্রবেশের পর লোহিত রক্তকণিকায় অবস্থিত হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে কি হয়, হচ্ছে অক্সি হিমোগ্লোবিন ফর্ম করে। এটা হচ্ছে তোমার দুইটা রূপে হচ্ছে মেইনলি অক্সিজেনটা হচ্ছে ট্রান্সপোর্ট হয়। আচ্ছা এবার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইডের ট্রান্সপোর্ট, দেখো অক্সিজেনের ট্রান্সপোর্ট কিন্তু শুরু হয় হচ্ছে তোমার অ্যালভিওলাস থেকে, বাট কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট কিন্তু শুরু হবে কোথায়, সেল থেকে, ঠিক আছে। এই দুইটা কিন্তু দুই দিক থেকে আসবে। অক্সিজেনটা যাবে হচ্ছে অ্যালভিওলাস থেকে, বাট আর কার্বন ডাইঅক্সাইড কিন্তু সেল থেকে অ্যালভিওলাসের দিকে যাবে, অক্সিজেনটা কিন্তু অ্যালভিওলাস থেকে সেলের দিকে যাবে, ঠিক আছে। তো এটাও কথা আছে যে হচ্ছে তোমার ওই পার্শিয়াল প্রেশার ডিফারেন্সের কারণে মূলত কার্বন ডাইঅক্সাইড ব্লাডে আসে। কারণ হচ্ছে তোমার ব্লাডে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্বটা কম থাকে, আর সেল হচ্ছে বেশি থাকে, সেলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, তখন এটা এক্সচেঞ্জ হয়, ব্লাডে আসে। ব্লাডে আসার পর আবার হচ্ছে তোমার অ্যালভিওলাসে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্বটা কম থাকে, এই জন্য হচ্ছে অ্যালভিওলাসের সাথে ব্লাডটা এক্সচেঞ্জ হয়, ঠিক আছে। আচ্ছা এখন লেখা আছে হচ্ছে এখানে মানে মেইনলি হচ্ছে 3 ভাবে যায়, ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হচ্ছে মেইনলি মূলত বলতে গেলে 4 ভাবে, ঠিক আছে। মূলত হচ্ছে 4 ভাগে, বাট এখানে 3 ভাগে বলছে, তো 3 ভাগে আমরা বলবো। 3 ভাগে কিভাবে, সে হচ্ছে ভৌত দ্রবণ রূপে। ভৌত দ্রবণ রূপে কিছু পরিমাণ না, কত 5%, পার্সেন্টগুলো আমাদের মনে রাখলে 5% কার্বন ডাইঅক্সাইড কিভাবে রক্তরসে পানির সাথে, ওই অক্সিজেনের মতো। তো এখানে কি করবে, পানির সাথে বিক্রিয়া করে কি করে, কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে, এই যে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করবে, ঠিক আছে। আচ্ছা এই বিক্রিয়া কি করে, একটা এনজাইম কাজ করে, সেটা হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেজ। খুবই ইম্পর্টেন্ট, কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম এখানে হচ্ছে প্রোভাইড হিসেবে কাজ করে। আচ্ছা এরপরে হচ্ছে ওই যেমন অক্সিজেনটা হচ্ছে হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করছিল, সেম এই কার্বন ডাইঅক্সাইড হচ্ছে তোমার রক্তের প্রোটিন অথবা হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করবে, ঠিক আছে। তাহলে দেখো যে হচ্ছে কার্বামিনো যৌগ রূপে। আচ্ছা কি হবে, যে টিস্যুকোষ থেকে রক্তের প্লাজমা আগত কার্বন ডাইঅক্সাইডের কিছু অংশ, মানে কত, মাত্র 10% কি করবে, লোহিত রক্তকণিকায় প্রবেশ করে। লোহিত কণিকার মধ্যে যে হিমোগ্লোবিন থাকে তার গ্লোবিন অংশের সাথে, মানে কি প্রোটিন গ্লোবিন অংশের সাথে অ্যামিনো গ্রুপ, এই যে অ্যামিনো গ্রুপের সাথে হচ্ছে বাইন্ড করে। এটা কিন্তু মেডিকেলের কোশ্চেন, ওই যে 23-24 সালে কিন্তু মেডিকেল এটা চলে আসছিল, ঠিক আছে। তাহলে ইম্পর্টেন্ট, অ্যামিনো গ্রুপের সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত করে কার্বামিনো হিমোগ্লোবিন উৎপন্ন যোগ্য করে।
ঠিক আছে, কার্বামিনো হিমোগ্লোবিন হইতে পারে, আবার হচ্ছে এই যে কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিনের সাথে যুক্ত করে কার্বনিক হিমোগ্লোবিন উৎপন্ন করতেছে। আবার ডিরেক্ট প্রোটিনের সাথে বাইন্ড করতে পারে, যে একাংশ সরাসরি প্লাজমা প্রোটিন, যে অ্যালবুমিন, গ্লোবিলিন এগুলোর সাথে বাইন্ড করে কার্বামিনো প্রোটিন উৎপন্ন করতে পারে। তার মানে এখানে কিন্তু দুইটা যৌগ উৎপন্ন, একটা হচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিন আর হচ্ছে কার্বামিনো প্রোটিন। কতটা কোন পার্সেন্ট উৎপন্ন হবে এটা দেখার বিষয়। দেখো যে মোট শতকরা 27% কার্বামিনো যৌগরূপে, তাহলে টোটাল যা হচ্ছে কার্বামিনো যৌগ, এই যে টোটাল কার্বামিনো যৌগ, এই যে কার্বামিনো যৌগ, এটা হচ্ছে তোমার 27% হচ্ছে কার্বামিনো যৌগরূপে পরিবর্তিত হয়। মানে শতকরা 100 ভাগের মধ্যে 27 ভাগ হচ্ছে কার্বামিনো যৌগরূপে পরিবর্তিত হয়। এর মধ্যে 100 মিলি যদি আমরা রক্ত চিন্তা করি, 100 মিলির মধ্যে 3 মিলিলিটার, এই যে 3 মিলিলিটার হচ্ছে কার্বামিনো, আচ্ছা বোঝা যাচ্ছে না, আচ্ছা 100 যা 2 মিলিলিটার হচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিন, আর 2 মিলি, আচ্ছা এখানে মেইনলি এটা কারণে হয়তো বোঝা যাচ্ছে না, তো একটু বলে দিচ্ছি, আমি এখানে লিখে দিচ্ছি যে 3 মিলিলিটার হচ্ছে পরিবাহিত হয় 100 মিলিলিটারের মধ্যে, 100 মিলির মধ্যে হচ্ছে 3 মিলিলিটার যায়, 3 মিলি হচ্ছে 2 মিলি হচ্ছে তোমার হিমোগ্লোবিনের সাথে, ঠিক আছে, 2 মিলি হচ্ছে হিমোগ্লোবিনের কার্বামিনো হিমোগ্লোবিনের সাথে, আর 1 মিলিলিটার হচ্ছে প্রোটিনের সাথে, ঠিক আছে। তার মানে হচ্ছে তোমার যদি 100 মিলিলিটার রক্ত চিন্তা করা হয়, 100 মিলিলিটার রক্তের মধ্যে 3 মিলিলিটার হচ্ছে তোমার কার্বামিনো যৌগরূপে যায়। মানে টোটাল চিন্তা করলে হচ্ছে তোমার 27 ভাগ বলছে, বাট মানে মোট কার্বন ডাইঅক্সাইড শতকরা 27 ভাগ বলছে, মোট কার্বন ডাইঅক্সাইড বলছে কিন্তু, ঠিক আছে। বাট কিছু কিছু হচ্ছে রক্তের মাধ্যমে যেটা মানে ই হয়, যেটা হচ্ছে রক্তের 10%, বাট কার্বন ডাইঅক্সাইড কিন্তু 27 ভাগ, দুইটা কিন্তু দুই কথা, এটা পেঁচাবে কিন্তু এটা অনেক, ঠিক আছে। এটা মিললে হচ্ছে আমি চিন্তা করছি রক্ত যেটা আছে, ঠিক আছে, রক্তের 10% হচ্ছে তোমার এখানে যাবে, ঠিক আছে। বাট কার্বন ডাইঅক্সাইড যেটা টোটাল কার্বন ডাইঅক্সাইড, এটা কিন্তু 27 ভাগ এখানে যাবে, ঠিক আছে। আচ্ছা তাহলে 100 মিলিলিটার রক্তের মধ্যে দেখো 10% চিন্তা করলে এরকম 2-3 বা এটা কি হিসাব করছে ওরাই ভালো জানে। যাই হোক 100 মিলিলিটার রক্তের মধ্যে 3 মিলিলিটার হচ্ছে তোমার এইভাবে যাবে, ঠিক আছে, কার্বামিনো যৌগরূপে, এই যে কার্বামিনো যৌগরূপে। এর মধ্যে 2 মিলিলিটার হচ্ছে হিমোগ্লোবিনের সাথে যুক্ত করে কার্বামিনো হিমোগ্লোবিন, আর 1 মিলিলিটার হচ্ছে প্রোটিনের সাথে যুক্ত করে কার্বামিনো প্রোটিন। আচ্ছা এবার আসি হচ্ছে মেইনলি বাইকার্বনেট যৌগরূপে, ঠিক আছে। আচ্ছা বাইকার্বনেট যৌগরূপে হচ্ছে 85 ভাগ, তো দেখো 5% বলছিলাম ভৌত দ্রবণ, 10% ছিল হচ্ছে কার্বামিনো যৌগ, আর বাকি 85% থাকে সেটা হচ্ছে তোমার বাইকার্বনেট যৌগরূপে। তাহলে বাইকার্বনেট রূপে পরিবাহিত হয়, এটা হচ্ছে দুইটা বাইকার্বনেট রূপে হয়, একটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, আর হচ্ছে পটাশিয়াম বাইকার্বনেট রূপে। আচ্ছা সোডিয়াম বাইকার্বনেট হচ্ছে প্লাজমার মাধ্যমে হচ্ছে তোমার বাহিত হয়, আর পটাশিয়াম বাইকার্বনেট হচ্ছে লোহিত রক্তকণিকার মাধ্যমে পরিবাহিত হয়, ঠিক আছে। আচ্ছা সোডিয়ামটা কোথায় থাকে জানো? সোডিয়ামটা হচ্ছে প্লাজমায় থাকে, আর পটাশিয়ামটা হচ্ছে সেলের মধ্যে থাকে। এই জন্য প্রথম কথা হচ্ছে এটাই যে কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বাইন্ড করবে, কার্বনিক অ্যানাহাইড্রেজ এনজাইম থাকবে, কার্বনিক অ্যাসিড উৎপন্ন হবে, কার্বনিক অ্যাসিড স্প্লিট করে কি হবে, বাইকার্বনেট আয়ন দিবে, আর হচ্ছে হাইড্রোজেন বাইকার্বনেট আয়ন আর হাইড্রোজেন আয়ন দিবে। এখন এই বাইকার্বনেট আয়নটা কি হবে, সেটা হচ্ছে তোমার লোহিত রক্তকণিকা থেকে, এই যে আমরা এই ফিগারটা দেখবো, এই দেখো বাইকার্বনেট উৎপন্ন হইলো, বাইকার্বনেট, আচ্ছা কার্বনিক অ্যাসিড বাইকার্বনেট আর হাইড্রোজেন, তাহলে কি হবে, এই যেটা হচ্ছে তোমার বাইকার্বনেট আয়ন ছিল, এই বাইকার্বনেট আয়নটা হচ্ছে সোডিয়ামের সাথে বাইন্ড করবে, ঠিক আছে। তোমার হচ্ছে সেল থেকে বের হয়ে যাবে, মানে মেইনলি হচ্ছে আরবিসি থেকে বের হয়ে প্লাজমা যে সোডিয়াম আছে, সোডিয়ামের সাথে বাইন্ড করে তাহলে হচ্ছে প্লাজমার মাধ্যমে এসে তোমার হচ্ছে ফুসফুসের লাংসে এসে, মানে রক্তের মাধ্যমে এসে লাংস আসবে, দেন এখান থেকে এক্সক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। তার মানে কি তোমার বাইকার্বনেট আয়নটা কিন্তু তোমার মেইনলি হচ্ছে যেটা সোডিয়ামের মাধ্যমে কিন্তু মেইনলি বাহিত হচ্ছে, ঠিক আছে। আর সেলের মধ্যে কি থাকে, পটাশিয়াম থাকে, সেল লোহিত রক্তকণিকার মধ্যে থেকে পটাশিয়াম, কিছু বাইকার্বনেট আয়ন হচ্ছে পটাশিয়ামের সাথে মানে বাইন্ড হয়ে হচ্ছে তোমার ফুসফুস পর্যন্ত যায়, দেন হচ্ছে ওখানে এক্সক্রিয়েটেড হয়ে যায়, ঠিক আছে। আবার রিস্প্লিট হয়, পানি আর কার্বন ডাইঅক্সাইডের রিস্প্লিট হয়, দেন হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড ওখান থেকে বের হয়ে যায়। এখন দেখো যখন হচ্ছে তোমার এই সেল থেকে একটা বাইকার্বনেট আয়ন বের হয়ে যাচ্ছে, তাই না, তাহলে এখানে একটা নেগেটিভিটি ক্রিয়েট হচ্ছে এক্সট্রা, তাই না। এখন এই যে এই নেগেটিভিটি ক্রিয়েট করার জন্য হচ্ছে তোমার এই নেগেটিভিটি যাতে হচ্ছে একটা মানে সেলের মধ্যে নেগেটিভিটি ক্রিয়েট হয়, তোমার হোমোস্ট্যাসিস কিন্তু তখন আর ইন্টারনাল মেইনটেনেন্স এটা কিন্তু থাকবে না। এই জন্য হচ্ছে তোমার প্লাজমা থেকে সোডিয়াম ক্লোরাইড থাকে, তো এই সোডিয়াম ক্লোরাইডটা ভেঙে কি হয়, সোডিয়ামটা হয় আর হচ্ছে ক্লোরাইড আয়ন হয়। তো এই বাইকার্বনেট আয়ন হচ্ছে সোডিয়ামের সাথে বাইন্ড করে যেন সেলের বাইরে চলে যায়, আর এই ক্লোরিন আয়নটা হচ্ছে সেলের মধ্যে চলে আসে, যেহেতু একটা নেগেটিভ চার্জ হচ্ছে ল্যাক ছিল, গ্যাপ ছিল, ওই নেগেটিভ চার্জের গ্যাপটা হচ্ছে পূরণ করে দেয়, মানে কি ক্লোরিন ভেতরে এসে এই যে এই হাইড্রোজেনের সাথে বাইন্ড করে HCl ফর্ম করে, ঠিক আছে। আমরা যে পড়ি না যে হচ্ছে তোমার আমাদের পেটের মধ্যে স্টোমাকে যে HClটা ফর্ম হয় না, অনেকটা প্রসেসটা কিন্তু সেম এরকম, যে হাইড্রোজেন আর এই ক্লোরিন বাইন্ড করে হচ্ছে HCl ফর্ম করছে, জিনিসটা উল্টা হয়, যে সেলের বাইরে হয় ওই জিনিসটা, ঠিক আছে, অনেকটা সেম। তো ক্লোরিন যে ভিতরে প্রবেশ করছে, এটা আলাদা নাম আছে, সেটাকে বলে ক্লোরাইড শিফট, ঠিক আছে। তুই করে যে লোহিত রক্তকণিকা থেকে বাইকার্বনেট আয়ন বেরিয়ে আসায় ঋণাত্মক আয়নের যে ঘাটতি হয়, এই যে বললাম না যে ঋণাত্মক আয়নের ঘাটতি হয়, প্লাজমার ক্লোরাইড আয়ন লোহিত রক্তকণিকায় প্রবেশ করে সে ঘাটতি পূরণ করে, একে ক্লোরাইড শিফট বলে,
ঠিক আছে, এটা ক্লোরাল শিফট বলে। আর এর হচ্ছে প্রথম বর্ণনাকারী হচ্ছে জার্মান শারীরবৃত্তিবিদ হচ্ছে সেটা কি হার্ট জ্যাকব হ্যামবার্গার, এই জন্যটাকে হ্যামবার্গার শিফটও বলা হয়। দুইটা টার্ম হচ্ছে মনে রাখবো যে এই যে ক্লোরিন যে সেলের মধ্যে প্রবেশ করছে, এটা মেডিকেলের কোশ্চেন, মানে মেডিকেল আসে, তোমার এমসিকিউ অনেক ফেস করবা, তো এটার নামটা হচ্ছে হ্যামবার্গার শিফট বা ক্লোরাইড শিফট, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা যে মানে শ্বসনের শ্বাস সংযোগের ভূমিকা, রোল অফ রেসপিরেটরি পিগমেন্ট ডিউরিং রেসপিরেশন। তো শ্বাস সংযোগ জিনিসটা কি, যে হচ্ছে তোমার মিলি যেগুলো শ্বসনের কাজ করতেছে, যে আমরা হিমোগ্লোবিন যেটা পড়লাম, এটা হচ্ছে এক ধরনের শ্বাস সংযোগ, ঠিক আছে। তো এটা কি করছে, অক্সিজেন বাইন্ডে সাহায্য করে, তো মেইন রোলটা হচ্ছে এটাই। তো এটা কি আমাদের ক্ষেত্রে যেমন হিমোগ্লোবিন, সেটা কি একটা গরু বা কুকুরের ক্ষেত্রে সেম, বা অন্য একটা প্রাইমে অন্য একটা বর্গের বা অন্য একটা বর্গের যদি আমি কথা চিন্তা করি, সেই ক্ষেত্রে কি এটা সেম না? অবশ্যই না। এই জন্য প্রত্যেকটা মানে গোত্রের মধ্যে হচ্ছে এই শ্বাস সংযোগগুলো ভিন্ন ভিন্ন প্রকৃতির হয়। তো এটা হচ্ছে এখানে লেখা আছে যে প্রাণীদের রক্তে উপস্থিত যেসব রঞ্জক শ্বসনে সহায়তা করে, বিশেষ করে অক্সিজেন পরিবহনে, তারাই হচ্ছে মূলত শ্বাসরঞ্জক। তো প্রাণীদের শরীরে প্রধানত 4 ধরনের শ্বাসরঞ্জক পাওয়া যায়। দেখো 4 ধরনের কি কি, মেরুদণ্ডী, মানে আমরা যারা মেরুদণ্ড আছে তাদের হচ্ছে লাল রঙের হিমোগ্লোবিন, মানে মেরুদণ্ডী প্রাণীদের হচ্ছে লাল রঙের হিমোগ্লোবিন থাকে। আর মলাস্কা আর আর্থ্রোপোডা যেগুলো, এগুলো হচ্ছে নীল রঙের হিমোসাইনিন থাকে, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট পার্টে আছে, ঠিক আছে, ফার্স্ট চ্যাপ্টারে আছে এই পড়াগুলো। তাহলে হিমোসাইনিন থাকে হচ্ছে তোমার মলাস্কার আর্থ্রোপোডাতে। আর যেটা হচ্ছে ব্রাকিওপড আর হচ্ছে সাইপানকুলিস আর ব্রাকিওপডের মধ্যে থাকে হচ্ছে তোমার গোলাপি বেগুনি রঙের হচ্ছে হিমেরিথ্রিন, ঠিক আছে, হিমেরিথ্রিন। তাহলে গোলাপি বেগুনি রঙের কিন্তু হিমেথ্রিন, এরপর হচ্ছে নীল রঙের হচ্ছে হিমোসাইনিন। সাইনিন মানে আমরা মনে রাখবো যে সাইনিন মানে হচ্ছে নীল, ঠিক আছে, সাইনিন মানে হচ্ছে নীল, হিমোগ্লোবিন হচ্ছে লাল, এরিথ্রিন মানে হচ্ছে লাল ভাই, বাট হিমেরিথ্রিন মানে হচ্ছে কিন্তু গোলাপি বেগুনি, ঠিক আছে। আর হচ্ছে পলিক্রিটদের থাকে হচ্ছে সবুজ রঙের ক্লোরোক্লুরিন, ঠিক আছে, ক্লোরোক্লুরিন। এই হচ্ছে তোমার 4টা রঞ্জক, এই 4টা রঞ্জক এটা আমরা মুখস্থ করে ফেলবো, ঠিক আছে। এই 4টা রঞ্জক বেশ এটা কঠিন না, জাস্ট আমরা তো এমনি তো মনে রাখবো হিমোগ্লোবিন এমনি মনে থাকবে। আর তোমরা মলাস্কা হিমোসাইনিন এটা আমরা আগেই পড়ছি, জাস্ট নতুন 2টা মনে রাখবো, সেটা হচ্ছে ব্রাকিওপড সাইপানকুলিসদের হচ্ছে তোমার হিমেরিথ্রিন, আর যেটা হচ্ছে তোমার পলিক্রিটদের সেটা হচ্ছে তোমার ক্লোরোক্লুরিন, ঠিক আছে। আচ্ছা, এবার হিমোগ্লোবিন হচ্ছে মেরুদণ্ডী প্রাণীদের রক্তে লোহিত কণিকায় এবং অনেক অমেরুদণ্ডী প্রাণীর হচ্ছে প্লাজমায়, মানে অমেরুদণ্ডী প্রাণীদের কিন্তু প্লাজমাতে হিমোগ্লোবিন পাওয়া যায়। লাল বর্ণের প্রোটিন ধর্মী অক্সিজেনবাহী শ্বাস সংযোগ। তো হিমোগ্লোবিনের স্ট্রাকচারটা কি, যেটা হচ্ছে একটা হিম গ্রুপ থাকে মিডিলে, এই যে একটা হিম গ্রুপ থাকে, এটা হচ্ছে আয়রন গ্রুপ মিডলি, আর এর সাইডে হচ্ছে 4টা প্রোটিন থাকে, ঠিক আছে। এই 4টা গ্লোবিন গ্রুপ বলে এটাকে, গ্লোবিন গ্রুপ, ঠিক আছে। এই গ্লোবিন গ্রুপ 4টা হাতে 4টা অক্সিজেন বাইন্ড করে, এটা হচ্ছে হিমোগ্লোবিনের স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচার, ঠিক আছে। তাহলে হচ্ছে এই যে 4টি একক নিয়ে গঠিত হিমোগ্লোবিন একটি গোল অণু টাইপের। আর প্রতিটি একটি পলিপেপটাইড জাতীয় প্রোটিন গ্লোবিন এবং লৌহ গঠিত গঠিত রক্তে হিমোগ্লোবিনের অনুপাত হচ্ছে 1:25, মানে হিমটা হচ্ছে হিম যদি একটা থাকে, গ্লোবিন থাকবে 25টা, ঠিক আছে। মানে প্রপোর্শনালি চিন্তা করি, হিমের পরিমাণ কিন্তু অনেক কম থাকে, 4 থেকে 5 গ্রাম হচ্ছে টোটাল লৌহ থাকে। দেখো পূর্ণবাষ্প মানে হচ্ছে সমগ্র দেহে হচ্ছে 4 থেকে 5 গ্রাম লৌহ থাকে, আর প্রোটিনের পরিমাণ কিন্তু অনেক। আর হিমের হচ্ছে 33.33%ই হচ্ছে লৌহ। এই যে হিম গ্রুপ যেটা মেইনলি আমরা বলি, এটা হচ্ছে 33.33% হচ্ছে আয়রন, ঠিক আছে, Fe2+। আচ্ছা, এবার হচ্ছে আমরা চ্যাপ্টারের শেষের দিকে মূলত যে হচ্ছে আমরা এবার যে আমাদের শ্বসন ক্রিয়া যে ধরনের সমস্যাগুলো হইতে পারে, এই সমস্যাগুলো নিয়ে আমরা পড়বো। ফার্স্টে হচ্ছে শ্বসনের যে সংক্রমণ হবে, এই সংক্রমণ হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে ঊর্ধ্বনালী, একটা হচ্ছে নিম্ননালী। মানে ঊর্ধ্বশ্বাসনালী, একটা নিম্নশ্বাসনালী। ঊর্ধ্বশ্বাসনালী মানে কি ট্রাকের উপরে পাঠছে, ঠিক আছে। আর নিম্নশ্বাসনালী মানে হচ্ছে লাংস, এগুলো যেগুলো হচ্ছে এফেক্টেড হবে সেগুলো হচ্ছে নিম্নশ্বাসনালী। তাহলে দেখো ঊর্ধ্বশ্বাসনালীর মধ্যে কি হয়, এগুলো হচ্ছে নাক, কান আর সাইনাস এবং গলা আক্রান্ত হয়, মানে আমার যে মুখের পার্টটুকু এইটুকু আক্রান্ত হবে, এগুলো হচ্ছে ঊর্ধ্বশ্বাসনালীর মানে ট্রাকিয়ার উপরের পার্ট আর ট্রাকিয়া সহ ট্রাকিয়ার নিচের পার্ট। তাহলে নাকি হতে পারে সাধারণ ঠান্ডা লাগে, টনসিলাইটিস হয়, টনসিল থাকে এখানে, টনসিলাইটিস হবে, সাইনোসাইটিস হবে, এটা আমরা ব্রিফলি পড়বো একটু পরে, ল্যারিঞ্জাইটিস হবে, সব মানে ষড়যন্ত্র হচ্ছে সংক্রমণ হবে, দেন ওটাইটিস মিডিয়া হবে, এটা আমরা পড়বো। এগুলো হচ্ছে ঊর্ধ্বশ্বাসনালীর আক্রমণ মানে সংক্রমণ। তাহলে এগুলো হচ্ছে তোমার এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। কোশ্চেন আসবে নিচে কোনটি ঊর্ধ্বশ্বাসনালী সংক্রমণ বা নিচে কোনটি ঊর্ধ্বশ্বাসনালী সংক্রমণ নয়, কোশ্চেন তুলে দিবে, ঠিক আছে। তাহলে এগুলোর ক্ষেত্রে সংক্রমণে কাশি, মাথা ব্যথা, নাক দিয়ে পানি ঝরা, গলা ব্যথা, হাঁচি ও পেশির ব্যথা ইত্যাদি উপসর্গ দেখা যায়, ঠিক আছে। আচ্ছা, আমি জানি না তোমাদের কাছে কোনটা ভালো লাগে, বাট আমার কাছে কিন্তু যখন হচ্ছে আমি পড়তাম তখন কিন্তু আমার কাছে এই যেগুলো হচ্ছে ক্লিনিক্যাল বিষয়, ঠিক আছে, এই যে এগুলো কি ক্লিনিক্যাল বিষয় না, মানে ছোটখাটো ডাক্তার, বাসার ডাক্তার, তাই না, এরকম একটা কথা আছে না। তো যখন হচ্ছে আমি যে রোগগুলো পড়তাম, আমার রোগের উপসর্গ বা এমন অনেক হয় কিন্তু যে হচ্ছে আমি এখন রোগের উপসর্গ পড়বো,
এই যে বললাম যে কাশি, নাক দিয়ে পানি ঝরা, আমার আমার তো নাক দিয়ে পানি ঝরতেছে, আমার তো কাশি হচ্ছে, তার মানে কি আমার সাইনোসাইটিস হয়েছে নাকি, আমার মাথা ব্যথা করে সাইনোসাইটিস হয়েছে নাকি। দেখবে যখন তুমি একটা রোগ পড়বা, রোগের মানে উপসর্গগুলো পড়বা, দেখবে যে ওগুলো তোমার মধ্যেই আছে। আমার কিন্তু এগুলো অনেক ভালো লাগতো। এই জন্য হচ্ছে আমি মানে এই জিনিসগুলো মানে মেক্স পার্টগুলো যেগুলো হচ্ছে মানে ক্লিনিক্যাল পার্ট, এই ক্লিনিক্যাল পার্টগুলো একটু ভালোভাবে পড়তাম, বা আমার পড়তে ভালো লাগতো। আর টিচাররা যেহেতু একটা ডাক্তার, উনি কি একটা ক্লিনিক্যাল বিষয় নিয়ে তো বেশি পড়াশোনা করে, তো এই জন্য ক্লিনিক্যাল পার্ট থেকে কোশ্চেন করতে ভালো লাগবে, ঠিক আছে। বায়োলজি বোটানি সব ক্ষেত্রেই কোশ্চেন করতে ওরা পছন্দ, বাট ক্লিনিক্যাল পার্টগুলো একটু হচ্ছে আমি অন্তত একটু ভালোভাবে পড়তাম। তো তোমরা ট্রাই করবে একটু ভালোভাবে পড়ার। আচ্ছা, ঊর্ধ্বশ্বাসনালী সংক্রমণ গেল। এবার হচ্ছে আমরা নিম্ন শ্বাসনালী যে সংক্রমণ যেগুলো আছে সেগুলো হচ্ছে দেখি যে এগুলো কি আছে। শ্বাসনালী, এখানে কি কি আক্রান্ত হবে সেটা হচ্ছে শ্বাসনালী আর হচ্ছে ফুসফুস। তাহলে মেইনলি হচ্ছে ঊর্ধ্বশ্বাসনালী বললাম যে মুখের এই পার্টটুকু, আর শ্বাসনালী সহ ফুসফুস যে সংক্রমণগুলো হবে সেগুলো হচ্ছে নিম্ন শ্বাসনালী সংক্রমণ। এখানে কি কি হবে যে হচ্ছে ফ্লু হবে, ঠিক আছে। ফ্লু কিন্তু ফুসফুসে হয়। ফ্লু শ্বাসনালী সংক্রমণ, এটা হচ্ছে শ্বাসনালী সংক্রমণ হচ্ছে ফ্লু। এর হচ্ছে ব্রঙ্কাইটিস মানে ব্রঙ্কাসের হচ্ছে প্রদাহ হবে। দেন নিউমোনিয়া, এটা হচ্ছে ফুসফুসের প্রদাহ হবে, সংক্রমণ হবে। যক্ষা, টিউবারকুলোসিস, এটা হচ্ছে ফুসফুসের রোগ আমাদের, যে ব্যাকটেরিয়ার মাধ্যমে ফুসফুসের দীর্ঘস্থায়ী সংক্রমণ। এগুলো হচ্ছে নিম্ন শ্বাসনালী সংক্রমণ। এগুলো হচ্ছে সংক্রমণের প্রধান লক্ষণ হচ্ছে কাশি, ঠিক আছে। এগুলো সংক্রমণের প্রধান লক্ষণ হচ্ছে কাশি। এটা মেডিকেলের জন্য একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে নিম্ন শ্বাসনালীর সংক্রমণের প্রধান লক্ষণ কোনটি? এটা হচ্ছে কাশি। ঊর্ধ্ব শ্বাসনালীতে কিন্তু তোমার মাথা ব্যথা, তারপর নাক দিয়ে পানি ঝরা, এগুলো অনেক কিছু হবে, বাট নিম্ন শ্বাসনালীর ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি যেটা দেখা যাবে হচ্ছে কাশি। দেখছো না, যক্ষা রোগী যাদের দেখছো টিউবারকুলোসিস, তার কিন্তু শুধুমাত্র কাশি, কাশির সাথে রক্ত বের হয়, স্পুটাম বের হয়, এগুলো হচ্ছে কাশি হচ্ছে তাদের মূল উপসর্গ। আচ্ছা, এর হচ্ছে সাইনোসাইটিস, ঠিক আছে। সাইনোসাইটিস জিনিসটা কি হচ্ছে আমরা বলবো সাইনাস, ঠিক আছে। তো অলওয়েজ মনে রাখবো যে একটা নাম মনে রাখবো যে আইটিস, ঠিক আছে। আইটিস, এই যে আইটিস, এই আইটিস টার্মটা মনে রাখবো যেখানে সেখানে কোনো প্রদাহ হয়েছে, ইনফ্লামেশন হয়েছে, ঠিক আছে। আইটিস যে একটা মেডিকেলের টার্ম, এটা মনে রাখবো কি সেখানে কোনো প্রদাহ হয়েছে। যেমন প্লুরাইটিস মানে কি প্লুরার পর্দায় প্রদাহ হয়েছে, ব্রঙ্কাইটিস মানে কি ব্রঙ্কাসে প্রদাহ হয়েছে, ঠিক আছে। অ্যাপেন্ডিসাইটিস বলি না, অ্যাপেন্ডিক্সে প্রদাহ হয়েছে। তাহলে এখানে দেখো সাইনোসাইটিস মানে কি সাইনাসে প্রদাহ হয়েছে। আচ্ছা, সাইনাস মানে কি তোমার হচ্ছে আমার বডিতে অনেকগুলো স্পেস আছে, ঠিক আছে, ফাঁকা স্পেস। এই নাকের এখানে স্পেস আছে, এখানে স্পেস আছে, এখানে স্পেস আছে। তো অলওয়েজ মনে রাখবে যে একটা কোনো একটা স্পেসকে বলবো হচ্ছে সাইনাস, ঠিক আছে। মনে করি যে ঘরের মধ্যে যে ফাঁকা স্পেস, এটা হচ্ছে সাইনাস, ঠিক আছে। তোমার বডিতে 4 ধরনের সাইনাস পাওয়া যায়। তো সাইনাস কি হচ্ছে দুপাশে হচ্ছে বায়ুপূর্ণ 4 জড় গহ্বর, বায়ুপূর্ণ মানে যেগুলোতে মেইনলি কি থাকে, বাতাস থাকে, ঠিক আছে। এটা সাইনাস কি করে মানে বায়ুকে হচ্ছে রিজার্ভ মানে এয়ার রিজার্ভ হিসেবে কাজ করছে সাইনাস। তাহলে কি কি সাইনাস? এটা হচ্ছে ম্যাক্সিলারি সাইনাস, তারপর হচ্ছে ফ্রন্টাল সাইনাস, এথময়েড সাইনাস, আর হচ্ছে স্ফেনয়েড সাইনাস, ঠিক আছে। স্ফেনয়েড, এথময়েড। আচ্ছা, এটা হচ্ছে আসলে নিউমোনিক্স তেমন একটা দরকার নেই, তুমি হচ্ছে মনে রাখবা যে MEFS, ঠিক আছে। এভাবে মনে করি MEFS, ম্যাক্সিলারি, এথময়েড, তারপর হচ্ছে ফ্রন্টাল আর স্ফেনয়েড, ঠিক আছে। MEFS বাবা, অনেকে অনেক ছন্দ দিতে পারো, তোমার যেটা ইচ্ছা মনে রাখবে। এটা আসলে মনে রাখ এতটা কঠিন না যেটা তোমার ছন্দ লাগবে, ঠিক আছে। তাহলে দিয়ে তুমি ম্যান্ডিবুলার সাইনাস দিতে পারে, ম্যান্ডিবুলার তো নাই। তাহলে ম্যাক্সিলারি সাইনাস কি, যে হচ্ছে ম্যাক্সিলারি কি যে এটা উপরের পার্টটা না, তাহলে এখানে যে সাইনাসটা থাকবে সেটা হচ্ছে ম্যাক্সিলারি সাইনাস। আচ্ছা, দেখো যে ম্যাক্সিলারি অঞ্চলে গালের উপরে অবস্থিত, এই যে অঞ্চলে, এই অঞ্চল থেকে হচ্ছে ম্যাক্সিলারি সাইনাস, গালের উপরে অবস্থিত। এর প্রদাহের কারণে কি হয়, গালে, দাঁতে ও মাথায় ব্যথা হয়। তার মানে কিন্তু এখানে যদি প্রদাহ হয় তাহলে তোমার গালে ব্যথা হবে স্বাভাবিক, দাঁতে ব্যথা হবে, মাথায় ব্যথা হবে, ঠিক আছে। এখানে আমরা মূলত মনে রাখবো যে কোন কোন সাইনাসে কোথায় ব্যথা হচ্ছে, এটা মেইন মনে রাখা লাগবে। ফ্রন্টাল সাইনাস আমি কি জানি, ফ্রন্টাল মনটা কি এটা না, তাহলে এই যে এই চোখের উপরে এখানে একটা সাইনাস থাকে, ঠিক আছে। এই সাইনাসটা হচ্ছে ফ্রন্টাল সাইনাস, আর এটা চোখের উপরে অবস্থিত। এর প্রধান কারণ হচ্ছে কি হবে, চোখে যেহেতু চোখের এখানে না, চোখে ব্যথা হবে স্বাভাবিক, আর মাথার উপরে ব্যথা হবে। তাহলে দেখো কিন্তু ম্যাক্সিলারি সাইনাসে কিন্তু চোখে ব্যথা হচ্ছিল না, মাথায় ব্যথা হচ্ছিল বা চোখে ব্যথা হচ্ছিল না, কিন্তু যেটা হচ্ছে ফ্রন্টাল সাইনাস এখানে কিন্তু তোমার চোখের উপরে আর মাথায় ব্যথা হয়, ঠিক আছে। এবার হচ্ছে এথময়েড সাইনাসটা হচ্ছে তোমার দুই চোখের মাঝখানে অবস্থিত, এই যে এইখানে দুই চোখের মাঝখানে এখানে অবস্থিত হচ্ছে এথময়েড সাইনাস, ঠিক আছে। আচ্ছা, এথময়েড সাইনাস এখানে হচ্ছে তোমার দুই চোখের মাঝখানে ব্যথা হবে, মাঝখানে বা পিছনে, আর হচ্ছে মাথায় ব্যথা হবে। দেখো দুই চোখের উপরে কিন্তু চোখের উপরে ব্যথা হয় কিসে, ফ্রন্টাল সাইনাসে, বা দুই চোখের মাঝখানে আর পিছে ব্যথা কিসে, এথময়েড সাইনাসে, ঠিক আছে। আর স্ফেনয়েড সাইনাসটা হচ্ছে এথময়েড সাইনাসের পিছে, মানে এখানে যে তোমার সাইনাসটা আছে এরও পিছের দিকে আরেকটা সাইনাস পাওয়া যায়, সেটা হচ্ছে তোমার স্ফেনয়েড সাইনাস, ঠিক আছে। তাহলে এর কারণে হচ্ছে চোখের পিছনে ব্যথা হবে, মাথার চূড়ায় ব্যথা, যে এটা খুবই ইম্পর্টেন্ট যে মাথার চূড়ায় কোন সাইনাসে ব্যথা হয়, কোশ্চেন তুলে দেবে যে মাথার চূড়ায় ব্যথা হয় কোন সাইনাসে, মানে কোন সাইনোসাইটিসে, কোন সাইনাসে সাইনোসাইটিস হলো, সেটা হচ্ছে স্ফেনয়েড সাইনাসে, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট যে মাথার চূড়ায় ব্যথা, মাথার চূড়া মানে কি একদম উপরের পাটটায়, ঠিক আছে, একদম উপরের পাটটাতে, এটা হচ্ছে মাথার চূড়ায় ব্যথা হয়। আর চোখের পিছে ব্যথা হচ্ছে শুধুমাত্র এটা কারণে। দেখো চোখের উপরে কিন্তু ব্যথা হচ্ছে কোথায়, ফ্রন্টাল সাইনাসে। তুমি চিন্তা করবে যে লোকেশন কোথায়, ব্যথা কোথায় হতে পারে, ফ্রন্টাল সাইনাস মানে কি উপরের দিকে না, এখানে, তাহলে কি চোখের উপরে ব্যথা হবে, ঠিক আছে। স্ফেনয়েড সাইনাস কি বলছে,
একদম ভেতরের দিকে থাকবে, একদম ভেতরে, মানে চোখের পিছে ব্যথা হবে, ঠিক আছে। আর মাথা চূড়ায় ব্যথা হবে, ভেতরে মানে কি চূড়ায়, মাথার সাথে রিলেটেড হবে, মাথার চূড়ায় ব্যথা হবে। ম্যাক্সিলারি সাইনাস কি হবে, গালে, দাঁতে আর মাথায় ব্যথা হবে। আর এডমার্ড সাইনাসটা কোথায় ব্যথা হবে, চোখের দুই পাশে, মানে এখানে চোখের দুই পাশে, আর হচ্ছে পিছে, আর হচ্ছে মাথায় ব্যথা হবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ওভারঅল কথা ছিল। আচ্ছা, তো সাইনাসাইটিস হচ্ছে দুই রকমের, স্থায়িত্বের উপর ভিত্তি করে, মানে কতদিন স্থায়ী থাকছে সেটার উপর সাইনাস হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে অ্যাকিউট সাইনাস আর একটা হচ্ছে ক্রনিক সাইনাস। মানে অ্যাকিউটটা হচ্ছে স্থায়িত্ব হচ্ছে 4 থেকে 8 সপ্তাহ, মানে কম, ঠিক আছে। আর যখন হচ্ছে আমরা বলবো সেটা হচ্ছে ক্রনিক, হচ্ছে 8 সপ্তাহ বেশি হয়ে যাবে। 8 সপ্তাহ বেশি হলে তখন সেটাকে বলবো 8 সপ্তাহ থেকে 2 মাসের বেশি হবে, সেটা হচ্ছে তোমার ক্রনিক সাইনাস। অনেকগুলো কারণ দেওয়া আছে, যেটা হচ্ছে ভাইরাসের কারণে হয়, হিউম্যান রেসপিরেটরি সিনজিটাল ভাইরাস, প্যারাইনফ্লুয়েঞ্জা ভাইরাস, দেন মেটানিউমো ভাইরাস, ব্যাকটেরিয়া কারণে স্ট্রেপ্টোককাস, নিউমোনি, হেমোফিলিস ইনফ্লুয়েঞ্জা, আর কিছু হচ্ছে ছত্রাকের ক্ষেত্রে। তাহলে ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, তিনটার কারণে সাইনাস হয়। ঠান্ডাজনিত কারণে হয়, অ্যালার্জির কারণে, ব্যবসায়িক পড়ার অস্বাভাবিকতা হয়, সাইনাস হয়। গহ্বর অবরুদ্ধ হয়ে গেলে, তারপরে নাকে পলিপ হইলে, মানে কি নাকের মাংসপেশি বৃদ্ধি পাইলে, নাসা গহ্বরে মিউকাস স্ফীতির ফলে নাসারন্ধ্র শুরু হয়। মানে ওভারঅল কথা লেখা আছে, এত কিছু দরকার নাই। দাঁতের ইনফেকশন হলেও দাঁত তুলতে গিয়ে ব্যথা হতে পারে। তারপর হচ্ছে হাঁপানির সমস্যা, যারা অ্যাজমা যাদের তাদের হচ্ছে হইতে পারে। দেন হচ্ছে যারা ঘরে পোকামাকড়, ধুলাবালি, এই যে অ্যালার্জেন, অনেকে যে ধুলাবালিতে অ্যালার্জি থাকে, অ্যালার্জেনের কারণে কিন্তু সাইনাসাইটিস হইতে পারে। ইস্টেশন নালী, মানে ইস্টেশন নালীটা কি একটু পরে পড়তেছি। ইস্টেশন নালীটা হচ্ছে তোমার অন্তঃকর্ণের পার্ট, মানে মধ্যকর্ণের পার্ট মেইনলি, ঠিক আছে, মধ্যকর্ণের পার্ট। তো ইস্টেশন নালী হচ্ছে সংক্রমণ, মানে এই সাইনাসের সাথে মানে সংযুক্ত থাকে। তো ইস্টেশন নালীতে যদি কোনো সংক্রমণ হয় তাহলে কিন্তু সাইনাস হতে পারে, ঠিক আছে। আচ্ছা, সিস্টিক ফাইব্রোসিস হচ্ছে সাইনাস হতে পারে, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, সাইনাসাইটিস হচ্ছে রোগের লক্ষণ কি হবে, নাক থেকে হলদে বা সবুজ বর্ণের ঘন তরল বের হয়। আর এইটার হচ্ছে মেইন সিমটম হচ্ছে তোমার মাথা ব্যথা হবে, ঠিক আছে, মাথা ভারী লাগবে, মাথা ব্যথা হবে, লেগে থাকা হচ্ছে সাইনাসের বিভিন্ন অঞ্চল হতে পারে, নাক চওড়া, তারপর হচ্ছে মুখোমুখি অনুভূতিহীন মনে হবে, দাঁত ব্যথা হতে পারে, এগুলো হচ্ছে সব কথা। আচ্ছা, মস্তিষ্কের সংক্রমণের ফলে মাথা ব্যথা, দৃষ্টিহীনতা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত হতে পারে, মস্তিষ্কের যদি সংক্রমণটা চলে যায়। কারণ এগুলোকে ভাইরাস, সাইনাসাইটিস মূলত কি, ফ্লুইড জমা, তো সাইনাসাইটিস, তাই ফ্লুইডের মধ্যে কি থাকবে, ভাইরাস ও ব্যাকটেরিয়া থাকবে, ঠিক আছে। এই কারণে তো মূলত সাইনাসাইটিস হবে। তাহলে নর্মালি ফ্লুইড আসা মানে কি, ভাইরাস ব্যাকটেরিয়া আসে। তাহলে এই ব্যাকটেরিয়া যদি সংক্রমণে মাথায় চলে যায় তাহলে কিন্তু দৃষ্টিহীনতা হতে পারে, ঠিক আছে, এটা বলছে। আর চোখের সংক্রমণের ফলে পেরি অরবিটাল ও অরবিটাল সেলুলাইটিস সহ আরো অনেক জটিলতা দেখাতে পারে। তাহলে কিন্তু সাইনাসে যদি হচ্ছে তোমার চোখের সংক্রমণটা ছড়ায় পড়ে, ঠিক আছে, চোখের সংক্রমণ ছড়ায় পড়লে কি হবে, পেরি অরবিটাল বা হচ্ছে অরবিটাল সেলুলাইটিস হবে, ঠিক আছে। মানে চোখে তোমার হচ্ছে যে অনেকে বলে না ছানি পড়ে যাওয়া টাইপের বা দৃষ্টিহীনতা, এরকম টাইপের হতে পারে, ঠিক আছে। এই দুটো আমরা একটু মনে রাখবো। আচ্ছা, চিকিৎসা হচ্ছে তোমার ওষুধের দরকার হয় না, এখানে হচ্ছে তোমার তবে হচ্ছে চলতে পারে। আর ক্রনিক সাইনাসাইটিসের কাছে কিছু হচ্ছে 3 থেকে 4 সপ্তাহ চলে। আর এখানে হচ্ছে তোমার তরল নিগম হচ্ছে 2 থেকে 3 সপ্তাহ ধরে কাশিতে 102 থেকে 2 ডিগ্রি জ্বর থাকে, ঠিক আছে। তাহলে হচ্ছে তোমার মেইনলি সাইনাসে কিন্তু দেখো একটা জ্বরের টেম্পারেচার দেওয়া আছে, তার মানে সাইনাসাইটিসে কিন্তু তোমার একটা স্পেসিফিক একটা ডিগ্রিতে জ্বর আসে, 102.2 ডিগ্রি জ্বর থাকে, ঠিক আছে, প্রচন্ড মাথা ব্যথা থাকে। তো এই টেম্পারেচারটা তোমার একটু মনে রাখা লাগবে, সাইনাসাইটিসে কত ডিগ্রি জ্বর অনুভূত হয়, 102.2 ডিগ্রি জ্বর, ঠিক আছে। আচ্ছা, অ্যান্টিবায়োটিক গ্রহণ করতে, কারণ কি ভাইরাস ব্যাকটেরিয়া থাকে, অনেক অ্যান্টিবায়োটিক গ্রহণ করতে বলে। আচ্ছা, এবার হচ্ছে ওটাইটিস মিডিয়া, ওটাইটিস মিডিয়া মধ্যকর্ণের সংক্রমণ, ঠিক আছে। আচ্ছা, কানের ভেতরে বা বাইরে যে কোনো অংশে সংক্রমণজনিত প্রক্রিয়াকে ওটাইটিস মিডিয়া বলে, মানে ওটাইটিস বলে, মানে কানে সংক্রমণ হলে সেটাকে বলে ওটাইটিস। আইটিস আছে না, তারপরে ওটাইটিস, সংক্রমণ হলে মানে প্রদাহ হইলে সেটাকে বলে ওটাইটিস। কানে হইলে, যদি মধ্যকর্ণে হয় তখন সেটাকে বলে ওটাইটিস মিডিয়া। যেমন মধ্যকর্ণে যদি সংক্রমণ হয় তখন ওটাইটিস মিডিয়া। তাহলে মূলত মিডিলের ইনফেকশন বা ওটাইটিস মিডিয়া কোথায়, সেটা হচ্ছে ইউস্টেশিয়ান নালীতে হয়, ঠিক আছে। তাহলে গলবিল, মানে আমরা যে বললাম না গলবিল বা ফাঁকা স্পেস, যে গলবিলের সাথে মধ্যকর্ণের সংযোগ স্থাপনকারী হচ্ছে ইউস্টেশিয়ান নালী, ঠিক আছে। যে নাসা গলবিল যেটা আমরা বললাম, নাসা গলবিলের সাথে হচ্ছে ইউস্টেশিয়ান নালীর সাথে হচ্ছে মিললি কানের সাথে কানেক্টেড থাকে, মধ্যকর্ণের সাথে বন্ধ থাকে, মানে এটা হচ্ছে ম্যাক্সিমাম টাইম হচ্ছে বন্ধ থাকে। বাট শুধু ঢোক গেলার টাইম হচ্ছে আমরা কোথা থেকে, মানে যখন ঢোক গেলার টাইমে হচ্ছে আমাদের স্টেশন নালী আর মানে স্টেশন নালী মধ্যকর্ণের গলবিলের সাথে নাসা গলবিলের সাথে হচ্ছে একটা কানেকশন ওপেন হয়, ঠিক আছে। যখন আমরা নাক ঢোক গিলি, মানে ভাত খাই বা খাবার খাই তখন, তো কোনো কারণে কোনো জীবাণু এই নালীর মধ্যে, মানে নালী দিয়ে এসে, মানে নাসা গলবিল থেকে ওই জীবাণু স্টেশন নালীতে যদি হচ্ছে কানে চলে আসে, মধ্যকর্ণে চলে আসে, তখন কিন্তু ইনফেকশন হতে পারে। ওইটাকে বলে ওটাইটিস মিডিয়া। বয়স্কদের তুলনায় শিশুরা এই রোগে বেশি ভোগে, কারণ কি শিশুরা মানে স্টেশন নালীতে ততটা ডেভেলপ থাকে না, এই জন্য, ঠিক আছে। আচ্ছা, এটাও দুই ধরনের, একটা হচ্ছে স্বল্পস্থায়ী ওটাইটিস মিডিয়া, আর একটা হচ্ছে দীর্ঘস্থায়ী, এটা হচ্ছে অ্যাকিউট, একটা ক্রনিক। অ্যাকিউট কম দিন হবে, 2 থেকে 4 সপ্তাহের মতো থাকবে, আর ক্রনিকটা হচ্ছে 2 থেকে 4 সপ্তাহের মধ্যে এই রোগ হচ্ছে নিরাময় হয় না। দীর্ঘস্থায়ী মানে 2 থেকে 4 সপ্তাহ বেশি হবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার দীর্ঘস্থায়ী। আর দীর্ঘস্থায়ী কিন্তু শ্রবণে ব্যাঘাত হয়, এটার বল কথা লিখছে। আর
আরেকটা হচ্ছে তোমার প্রদাহবিহীন মধ্যকর্ণে তরল জমাট বাঁধা, তাহলে ওটাইটিস মিডিয়া উইথ ইফিউশন অফ ওয়েম, এটি এমন একটা অবস্থা যেখানে হচ্ছে তোমার মধ্যকর্ণে তরল জমা থাকে কিন্তু কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস জনিত সংক্রমণ থাকে না, মানে জাস্ট ফ্লুইড জমছে, এই ক্ষেত্রে হইতে পারে। এগুলো হচ্ছে প্যাথোলজিক্যাল কারণ, অ্যাকুইট আর ক্রনিক, আর এটা হচ্ছে শুধুমাত্র ফ্লুইড জমার কারণে। আচ্ছা, ওটিজমজনিত সংক্রমণ রোগের কারণ ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, এগুলো কেন হবে, যেগুলো আমরা আগেই পড়ছি। এরপরে হচ্ছে তোমার সংযোগস্থলে ফুলে বন্ধ হয়ে যাওয়া। এরপর কোনো কারণে অ্যাডিনয়েড, এই যে একটা টার্ম আছে অ্যাডিনয়েড, অ্যাডিনয়েড হচ্ছে নাসা গলবিলে অবস্থিত এক ধরনের লসিকা গ্রন্থি, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। যে নাসা গলবিলে লসিকা গ্রন্থি পাওয়া যায় সেটাকে বলে অ্যাডিনয়েড, ঠিক আছে। এই অ্যাডিনয়েড যদি ফুলে যায় তখন কিন্তু সংক্রমণ হতে পারে, কারণ কি লিম্ফয়েড অর্গানে কি খুব প্রচুর পরিমাণে যে ম্যাক্রোফেজ থাকে, তো লিম্ফয়েড কখন ফুলে যায়, হচ্ছে এখানে প্রদাহ হয়, ঠিক আছে, তাহলে আলটিমেটলি ওই প্রদাহটা ইনফেকশনটা কিন্তু ছড়াই যেতে পারে। আচ্ছা, মাতৃদুগ্ধ পান না করালে বা কম হইলে, তারপরে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, ঠান্ডা লাগলে এবং কানের সংক্রমণ হয়, ঠিক আছে। শিশুদের কিন্তু দেখবে খুব ইজিলি ঠান্ডা লাগে, তারপরে নিউমোনিয়া হয় শিশুদের ক্ষেত্রে, কারণ ওদের রেসপিরেটরি সিস্টেমটা অতটা ডেভেলপ থাকে না, এই জন্য। আচ্ছা, অটিজমে কাদের বেশি হয়, দেখো 4 মাস থেকে 4 বছর বয়সী শিশুদের, খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে ডে কেয়ার সেন্টারগুলোর মতো জায়গায় যেখানে একসাথে অনেক শিশু বেড়ে ওঠে সেই শিশুদের। এরপর হচ্ছে শিশুদের নিচু অবস্থানে শুয়ে বোতলে দুধ খাওয়ানো, মানে কি যে হচ্ছে এই যে মানে দুধ খাওয়ানোর ক্ষেত্রে কি হয় যে শিশুদের কি হয় যে এরকম মানে নর্মাল কি যে মাথাটা নিচু, মানে মনে করো যে যখন দুধ খাওয়াচ্ছে তার মাথাটা যেন ফ্লোরের দিকে না থাকে, মানে মাথাটা নিচের দিকে রেখে দুধ খাওয়ানো, সে কিন্তু মানে নাসা গলবিল ওই জিনিসটা ইনস্ট্রাকশন নালি দিয়ে তোমার হচ্ছে ইতে চলে যাবে, কানে চলে যাবে। বাট অলওয়েজ কি বলে যে সেটা মাথাটা উঁচু রেখে খাওয়াতে, ঠিক আছে। তাহলে উঁচু রেখে খাওয়ালে কিন্তু এটার তোমার মধ্যকর্ণে পাস হইতে পারবে না, বুঝতে পারছো? মানে শিশুদের ক্ষেত্রে কিন্তু শিশু কিন্তু অনেকেই বলে যে তুমি যে যারা হচ্ছে বাচ্চা ধরো তার মানে বাচ্চার করলেন বলে যে মাথাটা উপরের দিকে রাখতে, ঠিক আছে। মানে কখনো বলে যে নিচের দিকে রাখতে, মাথাটা উপরের দিকে রাখতে বলে যাতে হচ্ছে ফ্লুইডটা নিচে পাস করে, কখনো হচ্ছে আমার কানের উপর দিকে বা ব্রেনে যাইতে না পারে, বুঝতে পারছো? এটা হচ্ছে কথা। এরপরে হচ্ছে শিশুরা ধূমপান মুক্ত এবং বায়ু দূষণপূর্ণ এলাকায়, মানে ধূমপান যুক্ত আর হচ্ছে বায়ু দূষণপূর্ণ এলাকায় বাস করে, ঠিক আছে, স্বাভাবিক। আর পরিবারের অন্য কারোর সংক্রমণ হলে শিশুদের কানের সংক্রমণ ঝুঁকি থাকে, মানে এটা একটা মানে মনে করো যে বাবা মার যদি সংক্রমণ হয় তাহলে শিশুদের হওয়ার সংক্রমণ বেশি থাকে। আচ্ছা, এরপর হচ্ছে ওটাইটিস মিডিয়া মধ্যকর্ণের সংক্রমণ। আচ্ছা, আর কয়েকটা কারণ হচ্ছে এখানে হচ্ছে তোমার রোগের লক্ষণ, শিশুদের ক্ষেত্রে কয়েকটা রোগের লক্ষণ দেওয়া আছে, যে মাথা ব্যথা হবে, কান টানতে ব্যথা হবে, ঠিক আছে। এরপর যে মাথা ব্যথা হওয়ার ফলে অতিরিক্ত কান্নাকাটি করে। আর এখানেও দেখো জ্বরের টেম্পারেচার দেওয়া আছে 100 পয়েন্ট থেকে, ঠিক আছে, কত দেখেন সেখানে হচ্ছে 100.4 থেকে 102 ডিগ্রি, বাট ওটা সাইনোসাইটিস কত ছিল সেটা হচ্ছে 102.2। আর ওটাইটিস মিডিয়ার ক্ষেত্রে কিন্তু দেখো 100 থেকে 100.4 থেকে, মানে 100.4 থেকে 102, দুইটা টেম্পারেচার কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মনে রাখা লাগবে। আচ্ছা, বয়স্কদের ক্ষেত্রে এখানে আসলে পড়ার মতো কিছু নাই, প্রয়োজন আছে অপ্রয়োজনে কান চুলকানো, এড়িয়ে চলা, ঠান্ডা না লাগানো, এগুলো হচ্ছে মেইন কথা, বেসিক কথা। আচ্ছা, এবারে হচ্ছে প্রতিরোধের ক্ষেত্রে হচ্ছে ধূমপান মুক্ত না করা, ধূমপান দিয়ে শিশু ঠান্ডা কানের সংক্রমণ বেশি ভুগে থাকা। তারপরে হচ্ছে তোমার এক ধরনের ভ্যাকসিনের কথা লেখা আছে, মেইনলি আমাদের এত কথার মধ্যে শুধু এটা ইম্পর্টেন্ট যে শিশুকালে নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন, মানে নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন গ্রহণ করে তোমার হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, যেটা কারণে নিউমোনিয়া মেইনলি হয়, এটা দিয়ে হচ্ছে ওটাইটিস মিডিয়ার রোগের বিরুদ্ধে প্রতিরোধ করা হয়। তাহলে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া যে ব্যাকটেরিয়াটা আছে, ব্যাকটেরিয়ার বিরুদ্ধে আমি কি করি, বা ভাইরাস, এটা হচ্ছে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কি করি, টিকা গ্রহণ করতেছি, ঠিক আছে। এই টিকা নিলে তখন হচ্ছে সেটা এই রোগটা ছড়াবে না, ঠিক আছে, এটা হচ্ছে কথা। আচ্ছা, প্রতিকার কি হবে সেটা হচ্ছে পরামর্শ গ্রহণ করতে হবে, অ্যান্টিবায়োটিক গ্রহণ করা, প্রয়োজনে কানের ড্রপ বা হচ্ছে অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ ব্যবহার করা যেতে পারে। মানে অ্যান্টিহিস্টামিন ওষুধের কথা লেখা আছে, সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক, কানের ড্রপ আর হচ্ছে অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ, মানে কি অ্যালার্জি হবে না, হিস্টামিন অ্যালার্জি ইনফ্লুয়েন্স করে, ঠিক আছে, যাতে হচ্ছে তোমার অ্যালার্জি না হয়। প্যারাসিটামল নেওয়া যেতে পারে। এরপর হচ্ছে কানে হচ্ছে মিনারেল 2-3 ফোঁটা হচ্ছে উষ্ণ মিনারেল অয়েল দেওয়া যেতে পারে, মানে অনেকে দেখানো যে কানে কিছু হইলে তেল দেওয়া হয়, 2-3 ফোঁটা তেল দেওয়া যেতে পারে, সরিষার তেল বা যে কোনো মিনারেল অয়েল। তারপরে কানে গরম সেক দেওয়া যায়। আর হচ্ছে তোমার কান দিয়ে সবসময় পুঁজ পড়ার মতো অবস্থা ঘটলে নাক কান বিশেষজ্ঞ মাধ্যমে টিম্পেনোস্টোমি টিউব নয়, বিশেষ নালীর সাহায্যে আধুনিক চিকিৎসা, মানে এই টিউব দিয়ে মনে হচ্ছে যে পুঁজ বের হইলে, যাতে হচ্ছে তোমার পুঁজ বের হওয়া মানে কি যে হচ্ছে তোমার ওই টিম্পেনিক পর্দা যেটা, সেটা হচ্ছে তোমার ছিদ্র হইতে পারে বা ক্ষত হইতে পারে। তো এই টিম্পেনোস্টোমি করলে সেখানে হচ্ছে এই জিনিসটা মানে রিস্ক ফ্রি থাকা যায়, মানে টিম্পেনিক পর্দা যেটা আমরা জানি কানের পর্দার নাম কি, টিম্পেনিক পর্দা, তাহলে এটা হচ্ছে ক্ষতি হয় না, ঠিক আছে। টিম্পেনোস্টোমি টিউবের মাধ্যমে করা যায়। আচ্ছা, এবার কানের পর্দা ছিদ্র হয়ে গেলে সেখানে হচ্ছে মাইরিঙ্গোপ্লাস্টি করা হয়, ঠিক আছে, মাইরিঙ্গোপ্লাস্টি নামক অস্ত্রোপচার করা হয়। মানে কানের পর্দা যে বললাম না, যেটা ছিদ্র হওয়ার আগের কথা, এটা ছিদ্র হওয়ার পরের কথা, জিনিসটা হচ্ছে এটাই, ঠিক আছে। কানের পর্দা যদি ছিদ্র না হয় সেটা হচ্ছে তোমার টিম্পেনোস্টোমি টিউব ইউজ করা হয়, আর যদি কানের পর্দা ছিদ্র হয়ে যায় তখন হচ্ছে মাইরিঙ্গোপ্লাস্টি করা হয়, ঠিক আছে, মাইরিঙ্গোপ্লাস্টি করা হয়, এটাই।
আচ্ছা, এবার হচ্ছে ধূমপাই আর অধূমপাইয়ের মধ্যে এক্সরে হচ্ছে তুলনা। দেখো যে হচ্ছে তুমি যে দেখো যে হচ্ছে এটা কিন্তু হচ্ছে তোমার ব্ল্যাক স্পট গুলো কিন্তু বেশি, ঠিক আছে, এই যে এটা সুস্থ মস্তিষ্কের, না আমাদের মানে নর্মাল হচ্ছে যেটা সুস্থ মস্তিষ্ক তাদের। আর যারা মানে যে যারা ধূমপাই করে তাদের দেখো তাদের কিন্তু হচ্ছে ব্ল্যাক স্পট গুলো কম, হোয়াইট স্পট গুলো বেশি। এটাই হচ্ছে তোমার মেইন ডিফারেন্স। তো এখানে হচ্ছে তোমার মানে আকৃতি পথে স্বাভাবিক থাকে, হচ্ছে আকারে বৃদ্ধি পায়, ঠিক আছে, এখানে হচ্ছে আকারে বৃদ্ধি পায়। আর এক্সট্রা ফিল্ম হচ্ছে কালো থাকবে, যে কালো থাকবে, বাট এক্সট্রা ফিল্ম এখানে সম্পূর্ণ কালো হয় না, মানে সাদা ছোপ ছোপ দেখে, এগুলো হচ্ছে মূলত ক্যান্সার, ঠিক আছে, এগুলো হচ্ছে ক্যান্সার। আর অ্যালভিওলাগুলো মানে অ্যালভিওলাগুলো চুপসে গিয়ে হচ্ছে আসলে মিলে অ্যালভিওলাগুলো ধ্বংস হয়ে গিয়ে হচ্ছে সাদা সাদা স্পটগুলো সৃষ্টি হয়। অ্যালভিওলা কেন সাদা সাদা স্পট সৃষ্টি হয়? কারণ অ্যালভিওলাগুলো ফেটে যায়, বুঝতে পারছো? ধূমপান হলে যে এমফাইসেমা একটা টার্ম আছে, সেটা পড়বে একটু পরে। এমফাইসেমার কারণে হচ্ছে অ্যালভিওলাসগুলো ফেটে যায়, যে কারণে হচ্ছে তোমার এখানে সাদা সাদা স্পট ক্রিয়েট হয়। প্রাচীরে কোনো সিলিয়াস মানে সিলিয়া স্বাভাবিকগুলো সিলিয়া বিনষ্ট হয়ে যায়। ধূমপানের কারণে হচ্ছে আমাদের সিলিয়া যেগুলো থাকে না, এগুলো এগুলো হচ্ছে নষ্ট হয়ে যায়। আচ্ছা, এটা হচ্ছে এমফাইসেমার কোনো বৈশিষ্ট্য দেখা যায় না, যে এইটাই যে স্পট, এই যে ছোট ছোট স্পট গুলো, যে এমফাইসেমা হলে তার চিহ্ন দেখা যায়, যে এই যে সাদা সাদা স্পট যেগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে এমফাইসেমা। আচ্ছা, এটা হচ্ছে ক্যান্সার টিউমারের মতো কোনো বইতে থাকে না, এখানে হচ্ছে এক্সরে ফিল্মে সেটি ঘন সাদা পাশের মতো দেখায়। এই যে এখানে তুমি হচ্ছে মানে ক্লোজ থেকে তুমি আজকে বইটা ফিগার মানে ভালোভাবে দেখবে যে, এবং অনেকগুলো আশ টাইপের ক্রিয়েট মানে তুমি হচ্ছে পার্ট দেখবা, এখানে তো ফিগার অত ভালোভাবে বোঝা যাচ্ছে না। তো এখানে হচ্ছে তোমার মানে দেখবা যে হচ্ছে আশ টাইপের অন্যান্য পার্ট আছে, তো এগুলো হচ্ছে মূলত ক্যান্সারের উপবৃদ্ধি। আর এক্সেপ্ট পুষ্পে পানি জমা কোনো থাকা যায়, মানে পানি জমা থাকবে না, বাট এখানে হচ্ছে পানি জমা থাকে। পানি কোথায় জমে? যে এখানে এই পার্টগুলোতে হচ্ছে পানি জমে, ঠিক আছে, এই পার্টগুলো হচ্ছে পানি জমে, এগুলো যেন সাদা দেখায়। আর হচ্ছে তোমার ফুসফুস হৃৎপিণ্ডের প্রচ্ছায়া হচ্ছে স্বাভাবিক ও সমানুপাতিক হয়। আর হৃৎপিণ্ডের প্রচ্ছায়া ফুসফুসের তুলনায় অনেক ছোট হয়। মানে এখানে ফুসফুসটা হচ্ছে, এখানে দেখো হৃৎপিণ্ডের হচ্ছে মানে নর্মাল অবস্থা থাকে, বাট এখানে হচ্ছে তোমার হৃৎপিণ্ডের যে ছায়া, এখানে মূলত এখানে তুমি ভাবছো হচ্ছে এখানে মানে হৃৎপিণ্ডের ছায়াটা অনেক বড়, বাট আসলে কিন্তু না। এটা হচ্ছে তোমার ওই যে ক্যান্সারের যে হচ্ছে উপবৃদ্ধি, এগুলো ছায়া, বাট হৃৎপিণ্ডের কিন্তু ছায়াটা অনেক ছোট থাকে, ঠিক আছে। আচ্ছা, এবার কয়েকটা টার্ম পড়বো, যে হচ্ছে তোমার এই যে ধূমপায়ীতে জটিলতা, সেগুলো আসলে কি, যে হচ্ছে ধূমপান হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সক্রিয় আর নিষ্ক্রিয়। যারা হচ্ছে মেইনলি স্মোকার, ঠিক আছে, যারা হচ্ছে সিগারেটটা মানে সিগারেট ইউজ করে, তারা হচ্ছে মেইনলি সক্রিয় ধূমপান। আর যারা হচ্ছে এই যে পাশে দাঁড়ায় থাকে, যারা হচ্ছে মনে করো পাবলিক প্লেসে কেউ যদি স্মোকিং করে, তাহলে কি হয়, সে কিন্তু এফেক্টেড হয়, তাই না? এটা হচ্ছে নিষ্ক্রিয় ধূমপানকারী, ঠিক আছে। তাহলে সক্রিয় ধূমপানকারীর ক্ষেত্রে কি হয়, যে হচ্ছে তোমার যারা হচ্ছে মেইনলি সিগারেট বা বিড়ি বা চুরুট এগুলো হচ্ছে যারা ইউজ করে। তো সিগারেটে কি থাকে, যে হচ্ছে প্রধান উপাদান হচ্ছে নিকোটিন, ক্ষতিকর প্রধান উপাদান নিকোটিন, এগুলো হচ্ছে আমাদের বডির জন্য খুবই হার্মফুল, মানে খুবই হার্মফুল আমাদের বডির জন্য নিকোটিন। আর এর সাথে কি থাকে, টার থাকে, কার্বন মনোক্সাইড থাকে, যেগুলো হচ্ছে মূলত আমাদের বডির জন্য অনেক অনেক হার্মফুল, ঠিক আছে। এরপর হচ্ছে নিষ্ক্রিয় ধূমপানের ক্ষেত্রে হচ্ছে যে অংশ পার্শ্ববর্তী পরিবেশে ছড়িয়ে পড়ে, সেটাই নিষ্ক্রিয় ধূমপান। অনেকে দেখবে যে কোনো স্মোকিং করে না, বাট তার কিন্তু তার ক্যান্সার হয়ে যায়। এটা কেন? এই যে নিষ্ক্রিয় ধূমপানের কারণে। আচ্ছা, এবার হচ্ছে ধূমপান জনিত কয়েকটা জটিলতা, এখানে কয়েকটা টার্ম আছে, আমি টার্মগুলো পড়বো। তো দেখো এখানে ফার্স্টে কি বলছে, সেটা হচ্ছে এমফাইসেমা। তো এমফাইসেমা কিসের কারণে হয়, যে তোমার হচ্ছে যখন আমরা যখন ধূমপান গ্রহণ করি, আসলে যে ক্ষতিকর পদার্থগুলো, সেগুলো হচ্ছে আমাদের এই অ্যালভিওলাসের প্রাচীরে জমা হয়, বুঝতে পারছো? অ্যালভিওলাসের প্রাচীরে জমা হলে তখন হচ্ছে ওই যে সারফেস টেনশন ওটা মেনটেন করতে পারে না, উল্টা ফুসফুস চুপসে যাওয়ার বদলে ফুসফুস ফেটে যায়, ঠিক আছে। তখন ফুসফুস কি হয়, যে মানে ফুসফুস ফেটে যাবে তখন। ওই ওই যে প্রাচীরে যখন ক্ষতি হয়, তার ফলে অ্যালভিওলাসের আয়তন বেড়ে যায়, অ্যালভিওলাসের আয়তন বেড়ে যাবে, বেড়ে যাবে কোনো কোনো স্থান ফেটে গিয়ে ফুসফুসের ফাঁকা জায়গা সৃষ্টি করে, ঠিক আছে। মনে করো যে হচ্ছে এই যে আঙ্গুর চিন্তা করো যে হচ্ছে অ্যালভিওলাসের স্ট্রাকচারগুলো এমন হয়, যে মনে করো যে অ্যালভিওলাস এমন যেমন না, এই মিডল থেকে এরকম কেটে ফেললাম, ঠিক আছে, তাহলে অ্যালভিওলাসগুলো কেটে ফেললে এমন কি হবে, এরকম হা হয়ে থাকবে না, ফাঁকা স্পেস একটা ক্রিয়েট হয়ে থাকবে। তুমি মনে করো যে হচ্ছে একটা ওই যে বোতলকে কেটে ফেললে, সামনে থেকে কেটে ফেললে একটা স্ট্রাকচার টাইপ ক্রিয়েট হয় না, এটা ফানেল টাইপের, অ্যালভিওলাসগুলো তখন হচ্ছে ফানেল শেপ হয়ে যাবে, ঠিক আছে। এই অবস্থাকে বলা হচ্ছে এমফাইসেমা। আর এর আগে ফুসফুসের শ্বসন অঞ্চল হ্রাস পায়, স্বাভাবিক ফুসফুসের শ্বসন অঞ্চল কি হবে, হ্রাস পাবে না, কারণ কি অ্যালভিওলাসগুলো তখন কমে যাবে, আর ফুসফুসের কোষের স্থিতিস্থাপকতা কমে যাবে, ফলে শ্বাস প্রশ্বাসে গুরুতর সমস্যা হবে, কারণ তখন অ্যালভিওলাসই তো মেইনলি এক্সপ্যান্ড হচ্ছে। এখন যখন অ্যালভিওলাসই কম, তখন কি এক্সপ্যান্ড ঠিক মতো হইতে পারবে না, ঠিক আছে, এটা হচ্ছে সমস্যা হবে। আচ্ছা, ব্রঙ্কাইটিস মানে কি, ব্রঙ্কাসের প্রভাব হবে। তো ব্রঙ্কাইটিস কি দ্বারা হয়, সেটা হচ্ছে কার্বন মনোঅক্সাইড, খুবই ইম্পর্টেন্ট, যে কার্বন মনোঅক্সাইডে কিন্তু ব্রঙ্কাইটিস হয়। কার্বন মনোক্সাইড কি করবে, ট্রাকিয়ার ব্রঙ্কাসের সিলিয়া আবরণকে হচ্ছে তোমার সিলিয়াকে অবশ করে ফেলে, খুব ইম্পর্টেন্ট, যে কার্বন মনোক্সাইড কি করবে, সিলিয়াকে অবশ করে ফেলবে। এটা কিন্তু এমসিকিউর জন্য এই লাইনগুলো খুব ইম্পর্টেন্ট। কার্বন মনোক্সাইড কি করবে, সিলিয়াকে অবশ করে ফেলবে, যার ফলে কি সিলিয়া হচ্ছে তোমার এই যে অনবরত দুলতে থাকে, বলছিলাম যে অনবরত কি সিলিয়া অনবরত দুলতে থাকে, বাট অবশ করে ফেললে ও হচ্ছে দুলতে পারবে না, তার রোগ জীবাণু সেখানে আটকা পড়ে যাবে, তখন কি ব্রঙ্কাসে রোগ জীবাণু আটকা পড়ে যাবে, তাহলে কি ব্রঙ্কাসে হচ্ছে তখন আরো মানে ব্রঙ্কাসে সেই জীবাণুগুলো বের হতে পারবে না, তো আলটিমেটলি কি হবে, সেখানে হচ্ছে তোমার ব্রঙ্কাইটিস প্রদাহ হবে।
কিন্তু সিলিয়া অবশ্যই গেলে ট্রাকিয়ার মিউকাস জমে প্রদাহ সৃষ্টি হয়, ঠিক আছে। মিউকাস কারণ কি মিউকাসটা বের হতে পারে, অনবরত আপওয়ার্ড শ্বাস যেটা থাকবে সেটা থাকবে না, তাহলে কি ওখানে হচ্ছে তোমার ইনফেকশন জমে গিয়ে মানে মিউকাস জমে গিয়ে তোমার সেখানে ইনফেকশন, সেটা বলবো হচ্ছে ব্রঙ্কাইটিস। আচ্ছা, এবার হচ্ছে ফুসফুসের ক্যান্সার। ক্যান্সার কিসের কারণে হবে? এই অন্যতম কারণ হলো ধূমপান, তামাকের ধোঁয়ায় বিদ্যমান হচ্ছে তারপরে নিউক্লিয়ার হাইড্রোকার্বনস এবং হচ্ছে নাইট্রোগ্লিসারিনস প্রভৃতি হচ্ছে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, এগুলোর কথা। আচ্ছা, এবার হচ্ছে প্লুরিসিটি। প্লুরিসিটি কি হচ্ছে? প্লুরার যে মানে প্লুরাতে প্রদাহ হবে, মানে ফুসফুসের যে মেমব্রেন এতে প্রদাহ হবে। এটা কিসের কারণে হচ্ছে? নিকোটিনের প্রভাবে। এই যে দেখো, ব্রঙ্কাইটিস হচ্ছে কার্বন মনোক্সাইডের প্রভাবে, আর প্লুরিসিটি হচ্ছে তোমার হচ্ছে নিকোটিনের প্রভাবে। কিভাবে হচ্ছে? ফুসফুস ঝিল্লির প্রদাহের সৃষ্টি হয়, এর ফলে হচ্ছে প্লিউরা স্ফীত হয়, মানে কি আরো মানে হচ্ছে এক্সপ্যান্ড হয়ে যাবে, গহ্বরে হচ্ছে লসিকা জমে তরল পুজের সৃষ্টি হয়, ফলে শ্বাস প্রশ্বাস বিঘ্ন ঘটে, ঠিক আছে। মানে প্লুরা তখন হচ্ছে পুজ জমা শুরু করে, ঠিক আছে। আলটিমেটলি স্ফীত হয়ে প্লুরা হচ্ছে পুজ জমা শুরু করে, প্লুরিসিটি বলে। আচ্ছা, হচ্ছে ফাইব্রোসিস। ফাইব্রোসিস মানে হচ্ছে যে আমাদের এগুলো যে পার্ট না, আমাদের লাংসের পার্টটা হচ্ছে অনেক ইলাস্টিক মানে নমনীয়, বাট এটা যদি কখনো শক্ত হয়ে যায় তাহলে সেটা এক্সপ্যান্ড করতে পারবে না। এটাকে হচ্ছে ফাইব্রোসিস, যে বায়ুথলির প্রাচীরগুলো অনেক স্বাভাবিক পাতলা থাকে, বাট ধূমপানের ফলে প্রাচীরগুলো কি হয়? পুরু হয়ে যায়, এই যে পুরু হয়ে যায়, প্রাচীরগুলোকে পুরু হয়ে যায়, যার ফলে শ্বাস প্রশ্বাসে ব্যাঘাত ঘটে, এর নাম হচ্ছে ফাইব্রোসিস, ঠিক আছে। ফাইব্রোসিস মানে যে ফাইবার জমে আঁশ জমা শক্ত হওয়া জিনিসটা হচ্ছে ফাইব্রোসিস। আচ্ছা, এবার হচ্ছে হার্ট অ্যাটাক। রক্তে হচ্ছে হিমোগ্লোবিন হচ্ছে কার্বন মনোক্সাইড শোষিত হয়, মানে আমরা যে কার্বন মনোক্সাইডটা নিলাম, ঠিক আছে, এই যে কার্বন মনোক্সাইড আমাদের বডিতে কি করে? এটা হচ্ছে খুব একটা নেগেটিভ এফেক্টের হচ্ছে যে কার্বন মনোক্সাইড হচ্ছে আমাদের হিমোগ্লোবিনটাকে নিয়ে ফেলে, ঠিক আছে। এখন চিন্তা করছি হিমোগ্লোবিনের কাজটা কি? অক্সিজেন ক্যারি করা না? তাহলে এখন যদি হিমোগ্লোবিন কার্বন মনোক্সাইডকে নিয়ে নেয় তাহলে অক্সিজেনকে বাইন্ড করতে পারবে না, তাহলে আলটিমেটলি কি হবে? আমাদের যে করোনারি আর্টারি, করোনারি যে ভেইন, এগুলোর মধ্যে কি হবে? অক্সিজেনের স্কারসিটি হবে, ঠিক আছে। তাহলে তখন কি হার্টের মাসেলে তোমার হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফেকশন হবে, তখন কি আলটিমেটলি হার্ট অ্যাটাক হবে, ঠিক আছে। এটা টোটাল প্রসেস। হিমোগ্লোবিন হচ্ছে কার্বন মনোক্সাইড শোষিত হয়, এতে রক্তের অক্সিজেন পরিবহনের ক্ষমতা কমে যায়, যার ফলে হচ্ছে তোমার কোলেস্টেরল ভিতরে জমতে সাহায্য করে, ফলে ধমনীগাত সংকীর্ণ হয় এবং রক্ত বন্ধ হয়ে অক্সিজেন সরবরাহ কমে যায়। হৃৎপিণ্ডে ধমনীতে এসব এমন হলে সেটা হচ্ছে হার্ট অ্যাটাক হয়, ঠিক আছে। তো হৃৎপিণ্ডে হলে মায়োকার্ডিয়াল ইনফেকশন হবে, দেন হচ্ছে হার্ট অ্যাটাক হবে। আচ্ছা, উদ্গারী কাশি মানে হচ্ছে তোমার এই যে প্রচন্ড কাশি হবে, এবং কাশির সাথে হচ্ছে তোমার ফুসফুস থেকে মিউকাস বেরিয়ে আসবে, এই যে মিউকাস বেরিয়ে আসবে, সাথে সাথে ব্লাডও বেরিয়ে আসবে, ঠিক আছে। মানে অনেক অনেক দেখবেন অনেকে হচ্ছে অনেকে যে সাউন্ড করে দেন হচ্ছে অনেক, মানে দেখবা যে বয়স্কদের কিন্তু এই কাশিগুলো হয়, তার মানে দেখছেন অনেক জোরে কাশে বা হচ্ছে অনেক মানে ফ্রিকোয়েন্সি বা অনেক হচ্ছে মানে কি বলবো, কিন্তু আশা করি তোমরা বুঝতে পারছো যে হচ্ছে মানে কাশিটা তারা অনেক জোরে কাশে বা হচ্ছে অনেক মানে জিনিসটা হচ্ছে নর্মাল একটা কাশি আছে আর এক ধরনের কাশির মধ্যে কিন্তু পার্থক্য বোঝা যায়, যে কয়েকটা সাউন্ড করে বা হচ্ছে এক ধরনের কাশি গুলো বের করে, যার সাথে অনেক স্পুটাম বের হয়, মাঝে মাঝে স্পুটামের সাথে রক্ত বের হয়, তো এটা হচ্ছে তোমার উদ্গারী কাশি বলা হয় এটাকে, ঠিক আছে। আচ্ছা, লাস্ট একটা কথা, সেটা হচ্ছে এই এক লাইনের মধ্যে সেটা হচ্ছে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের জন্য হচ্ছে সিপিআর বা কার্ডিও পালমোনারি রিসাসিটেশন বা ফুসফুসের পুনরুজ্জীবন পদ্ধতি খুব উপযুক্ত। তো এটা কি করা হয়, যে আমরা বলি না সিপিআর বলি এটাকে শর্ট ফর্মে, সিপিআর সাথে অনেকেই পরিচিত, বাট এটা ফুল ফর্ম হচ্ছে এটা। তো এটা কি মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট আসতে পারে, সিপিআর এর ফুল ফর্ম কার্ডিও পালমোনারি রিসাসিটেশন, ঠিক আছে, রিসাসিটেশন। এটা হচ্ছে মনে রাখবো, কারণ এটা তোমার হচ্ছে মেমসিকে তুলে যেতে পারে। তো এটা কি, আমরা মুখে শ্বাস দিয়ে, যেটা হচ্ছে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দিই, আমরা হাত দিয়ে পুশ করি, দেন হচ্ছে মুখে শ্বাস দিই, এটা হচ্ছে তোমার সিপিআর মেইনলি, ঠিক আছে। তো এটা দিয়ে হচ্ছে আমাদের চ্যাপ্টার শেষ। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে।